আমাদের একটা গ্রুপে কোয়েশ্চেন যেটা দিয়েছিল কয়েকজনের, যে লিফটিং দ্য ভেইলের অ্যান্সার স্ট্রাকচার রিলেটেড। এখন লিফটিং দ্য ভেইলের কোয়েশ্চেনে যদি আমাদের ইস্যু থাকে প্রসেস লায়াবিলিটির ইস্যু যদি বেশিরভাগ কোয়েশ্চেনেই থাকে, তাহলে এটা আমরা কিভাবে অ্যাড্রেস করব। তারপরে যদি ইস্যু থাকে হচ্ছে জুডিশিয়াল ভেইল লিফটিং, হ্যাঁ, সেটা আমরা কিভাবে অ্যাড্রেস করব, এই ইস্যুটা কয়েকজন রেজ করেছিল। যদি আমাদের কোয়েশ্চেনে লিফটিং দ্য ভেইলের কোয়েশ্চেনে যদি থাকে হচ্ছে টর্টের ইস্যু, প্যারেন্ট কোম্পানিকে লায়াবল করা যাবে কিনা যদি সাবসিডিয়ারি কোম্পানির কোনো একজন এমপ্লয়ি বা কোনো একজন কাস্টমার অথবা সাবসিডিয়ারি কোম্পানির আশেপাশে থাকা কোনো নেইবার, তারা যদি লায়াবল করতে চায়। তার মানে একটা এমপ্লয়ি সাবসিডিয়ারি কোম্পানিতে যে জব করত, সে কোনো একটা ইনজুরি সাফার করেছে, এই জন্য সে একটা টর্টের ক্লেম আনতে চাচ্ছে এগেইনস্ট দ্য সাবসিডিয়ারি, অথবা একটা কাস্টমার সাবসিডিয়ারি কোম্পানির কোনো প্রোডাক্ট পারচেজ করেছিল, এই প্রোডাক্টের ডিফেক্টের জন্য সে সাফার করলো হচ্ছে একটা পার্সোনাল ইনজুরি। অথবা একটা নেইবার সাফার করলো হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির কোনো একটা তোমার এনভায়রনমেন্ট পলিউশন অথবা কোনো আদার কোনো অ্যাক্টিভিটিজের জন্য, হ্যাঁ, সেও সাফার করলো হচ্ছে গিয়ে পার্সোনাল ইনজুরি, ক্লেম অফ নেগলিজেন্স। এখন আমাদের যেহেতু সাবসিডিয়ারি কোম্পানির নেগলিজেন্সের জন্য এই এমপ্লয়ি বা কাস্টমার অথবা নেইবার ইনজুরি সাফার করেছে, তাহলে তারা তো কম্পেনসেশন ক্লেম করবে হচ্ছে ফ্রম দ্য সাবসিডিয়ারি, কারণ ইন দ্য আই অফ ল প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি হচ্ছে আলাদা এন্টিটি। তো সেই ক্ষেত্রে আমরা পরীক্ষার সময় প্রথমে যেটা বলে দিব যে যদি ইফ এমপ্লয়ি অথবা কাস্টমার অথবা কোনো নেইবার ক্লেম অফ নেগলিজেন্স বা ক্লেম অফ মানে তোমার ক্লেম ফর পার্সোনাল ইনজুরি, it will be against the subsidiary company. ঠিক আছে, it will be against subsidiary company, ঠিক আছে, অ্যাজ কোম্পানির এগেইনস্টে এটা হবে। এবং আমরা at the same time বলে দিব যে P will not be liable, এবং তারপরে আমরা লিখে দিব হচ্ছে সালেমান প্রিন্সিপাল, followed by subsequent cases. এটা হবে আমাদের ইন্ট্রোডাকশন, যে যদি এমপ্লয়ি, কাস্টমার অথবা নেইবার সু করতে চায় হচ্ছে গিয়ে প্যারেন্ট কোম্পানিকে, তাহলে তারা সাকসেসফুলি সু করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম দিকে। কেন পারবে না, আমরা রিজনটা দিব হচ্ছে যে সালেমান প্রিন্সিপালের কারণে, যে ইন দ্য আই অফ ল
প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে আলাদা এন্টিটি, এই জন্য সে পারবে না। এমপ্লয়ি, কাস্টমার, নেইবাররা এই প্যারেন্ট কোম্পানিকে তারা লায়াবল করতে পারবে না। তারপরে আমরা মানে এটা যদি কোশ্চেনের মধ্যে তুমি দেখো যে সাবসিডিয়ারি কোম্পানি ইনসলভেন্ট হয়ে গেছে, তাও আমাদের সেম অ্যান্সারই হবে। আবার সাবসিডিয়ারি কোম্পানি ইনসলভেন্ট হয় নাই, তাও আমাদের সেম অ্যান্সারই হবে। এবং এটা সবারই ডেফিনেটলি জানা আছে যে মানে যেহেতু ইন দ্য আই অফ ল দুইটা সেপারেট কোম্পানি, সুতরাং একটা লায়াবিলিটি আর একটার উপরে আসবে না। সালেমান প্রিন্সিপাল, তারপর যেগুলো ফলোড বাই সাবসিকুয়েন্ট কেসেস, এখানে তুমি এক দুইটা কেসের নাম তুমি দিয়ে দিতে পারো, লিজ অ্যান্ড লিজ এয়ার ফার্মিং, বেরিং পিএলসি অ্যান্ড কুপার, এরকম কেসেস গুলো একদম পড়তে মানে কয়েকবার সলভিং করতে করতে মেমোরাইজের মতো করে ফেলবা, তাহলে টাইমটা কম লাগবে। আচ্ছা, তারপরে তুমি যেটা বলবা সেটা হচ্ছে যে হাউএভার as Limited is now insolvent অথবা লিকুইডেটেড, এটা বন্ধ হয়ে গেছে, এটার এক্সিস্ট এখন আর করে না, তাহলে it needs to be decided whether P Limited can be made liable under negligence. তারপর তুমি এখানে অ্যাপ্লাই করবা হচ্ছে প্রথমে চ্যান্ডলার প্রিন্সিপাল, চ্যান্ডলার অ্যান্ড কেপ। চ্যান্ডলার অ্যান্ড কেপ কেসে চারটা কন্ডিশন যেগুলো দেওয়া আছে এটা তুমি লিখে দিবা, এবং চারটা কন্ডিশন লেখার পাশাপাশি প্রথমে তুমি প্রথম প্রিন্সিপালটা লিখবা, ফার্স্ট প্রিন্সিপাল, তারপরে এটা অ্যাপ্লাই টু কোয়েশ্চেন, অ্যাপ্লাই টু কোয়েশ্চেন, প্রিন্সিপাল, অ্যাপ্লাই টু কোয়েশ্চেন, প্রিন্সিপাল, অ্যাপ্লাই টু কোয়েশ্চেন। চ্যান্ডলার কেস বলতেছে যে ইন সাম সিচুয়েশন আমরা এমপ্লয়ি, কাস্টমার অথবা নেইবারকে সু করতে দিব হচ্ছে প্যারেন্ট কোম্পানিকে যদি চারটা কন্ডিশন স্যাটিসফাই করে। এটা তোমার নাটশেল লিফটিং দ্য ভেইল ওটার মধ্যে তুমি পেয়ে যাবা এই চ্যান্ডলার প্রিন্সিপালটা, ওই নাটশেলের মধ্যে দেওয়া আছে হচ্ছে স্লাইড নাম্বার 29 অফ নাটশেল, ওখানে জিনিসটা দেওয়া আছে, ওখান থেকে তুমি লটা লিখে দিবা যে চ্যান্ডলার এন্ড কেপ কেসে কোর্ট অফ অ্যাপিল বলে দিচ্ছে যে ইন হুইচ সিচুয়েশন দ্য প্যারেন্ট কোম্পানি উইল বি লায়াবল ফর সাবসিডিয়ারি কোম্পানি স্টর্ট, এবং তুমি এক্সামিনারকে এটা ক্লিয়ার করে দিবা যে এটা ভেইল লিফটিং এর কোনো সিচুয়েশন না। হ্যাঁ, ইট ইজ নট এ সিচুয়েশন অফ ভেইল লিফটিং। এখানে আমাদের এমপ্লয়ি, কাস্টমার অথবা নেইবার প্যারেন্ট কোম্পানিকে ডিরেক্টলি টর্টের আন্ডারে সু করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু তুমি বলে দিবা যে ইট ইজ নট এ ভেইল লিফটিং সিচুয়েশন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে ইট ইজ নট এ ভেইল লিফটিং সিচুয়েশন, is not a well lifting situation. এই সিচুয়েশনে কোর্ট ভেইল লিফট করতে হবে না, প্যারেন্ট কোম্পানিকে সরাসরি তোমার নেগলিজেন্সে সু করতে পারবে চ্যান্ডলার কেস অনুযায়ী। এই ক্ষেত্রে প্যারেন্ট কোম্পানিকে ধরার জন্য আমার ভেইল লিফটিং এর কোনো প্রয়োজন পড়বে না। প্রথম প্রিন্সিপালটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল, প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির বিজনেসটা সেম হতে হবে। তাহলে প্যারেন্ট কোম্পানি যদি রাবারের বিজনেস করে, সাবসিডিয়ারিও রাবারের বিজনেস করতে হবে। প্যারেন্ট কোম্পানি যদি টায়ারের বিজনেস করে, সাবসিডিয়ারিকে টায়ারের বিজনেস করতে হবে। প্যারেন্ট কোম্পানি যদি ব্যাটারির বিজনেস করে, সাবসিডিয়ারি কোম্পানি যদি ফার্নিচারের বিজনেস করে, তাহলে কখনোই প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির টর্টের জন্য লায়াবল হবে না। প্যারেন্ট কোম্পানি যদি শুধু টাকা দিয়ে হেল্প করে, সাবসিডিয়ারি কোম্পানি যদি বিজনেস করে ফার্নিচারের, কম্পিউটারের, কখনোই তাদেরকে লায়াবল করা যাবে না। তার মানে প্যারেন্ট কোম্পানিকেও বিজনেস করতে হবে, সাবসিডিয়ারি কোম্পানিকেও বিজনেস করতে হবে, এবং দুজনের বিজনেস সেম হতে হবে।
সেকেন্ড হচ্ছে যে প্যারেন্ট কোম্পানি জানতো কিনা যে সাবসিডিয়ারি কোম্পানির হেলথ অ্যান্ড সেফটি মেকানিজমসটা কি, কিভাবে তারা তাদের এমপ্লয়ির সেফটি এনশিওর করে, কাস্টমারের সেফটি এনশিওর করে, নেইবারের সেফটি এনশিওর করে। তার মানে সাবসিডিয়ারি কোম্পানি যেরকম জানতো হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্ট, প্যারেন্ট কোম্পানিও সিমিলারলি জানতো। থার্ড, এটা তো আবার কোশ্চেনে অ্যাপ্লাই করবা। থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে প্যারেন্ট কোম্পানি জানতো বা তাদের জানা উচিত ছিল যে সাবসিডিয়ারির যে হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্ট এটা তারা কমপ্লাই করতেছে না। এবং ফাইনাল রিকোয়ারমেন্টটা হচ্ছে যে প্যারেন্ট কোম্পানি জানতো যে সাবসিডিয়ারি কোম্পানির যারা এমপ্লয়ি, কাস্টমার অথবা নেইবার হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারে প্যারেন্ট কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট ছিল। তাহলে যদি এই চারটা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই হয় তাহলে কোড অ্যালাউ করবে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানিকে টু ব্রিং অ্যাকশন, কোড অ্যালাউ করবে হচ্ছে এমপ্লয়ি, কাস্টমার এবং নেইবারকে টু ব্রিং অ্যাকশন এগেইনস্ট দ্য প্যারেন্ট কোম্পানি। তাহলে ইফ অল দিস রিকোয়ারমেন্টস আর স্যাটিসফাইড, প্রত্যেকটা তো তুমি লিখে ফেলবা, তারপরে তুমি একটা কনক্লুশন দিবা। এখানে তুমি বলবা যে আমাদের কোশ্চেনে এই চারটা স্যাটিসফাই হয়েছে, সুতরাং পি লায়াবল হবে, পি কে সু করতে পারবে হচ্ছে এমপ্লয়ি, কাস্টমার অথবা ওই যে আমাদের যারা থাকবে হচ্ছে নেইবার, ঠিক আছে, সু করতে পারবে। আর যদি দেখো যে তিনটা কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, হ্যাঁ তিনটা কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, তাহলে তুমি বলে দিবা যে না, তোমার এমপ্লয়ি, কাস্টমার অথবা নেইবাররা সু করতে পারবে না, ঠিক আছে, যদি এটা স্যাটিসফাই হয়। চ্যান্ডলার কেসটা তুমি প্রথমে ডিসকাস করবা, তারপরে তুমি বলবা যে দ্য ল হ্যাজ লেটার বিন ডেভেলপড বাই থমসন এন্ড রেনউইক। থমসন এন্ড রেনউইক 2014, আর আগেরটা ছিল হচ্ছে 2012। তাহলে চ্যান্ডলার প্রিন্সিপালটা প্রথমে লিখবা, তারপরে তুমি এটাকে বলবা যে এটা মানে লেটার, এই প্রিন্সিপালটা একটু মডিফাই হয়েছে এই কেসটাতে এসে। থমসন এন্ড রেনউইক কেসে যেটা কোর্ট বলে দিচ্ছে সেটা হয় যে প্যারেন্ট কোম্পানি শুধু টাকা প্রোভাইড করতো সাবসিডিয়ারিকে, এবং তারা সেই কোনো ব্যবসাই করতো না। প্যারেন্ট কোম্পানি জাস্ট সাবসিডিয়ারিকে হোল্ড করতো, টাকা পয়সা দিত ব্যবসা করার জন্য। প্যারেন্ট কোম্পানি কোনো ব্যবসার সাথে জড়িত নাই। তাদের অনেকগুলো সাবসিডিয়ারি আছে, এর মধ্যে একটা সাবসিডিয়ারির কোনো এমপ্লয়ি অথবা কোনো নেইবার, হ্যাঁ অথবা কোনো কাস্টমার, নেইবার বা কোনো কাস্টমার ইনজুরি সাফার করেছে, তাহলে সেক্ষেত্রে তুমি বলবো যে না, তারা তো সু করতে পারবে না, কারণ প্যারেন্ট কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি তো সেম বিজনেস করতো না। সাবসিডিয়ারি কোম্পানি ব্যাটারি বিজনেস করতো, সাবসিডিয়ারি কোম্পানি রাবারের বিজনেস করতো, সাবসিডিয়ারি কোম্পানি তোমার কনস্ট্রাকশনের বিজনেস করতো, বাট প্যারেন্ট কোম্পানি তো কোনো বিজনেসই করতো না। তো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই থমসন এন্ড রেনউইক যেটার উপরে এমফেসাইজ করলো সেটা হচ্ছে এই চ্যান্ডলারের প্রথম রিকোয়ারমেন্টের উপর। ঠিক আছে, এটা কিন্তু নতুন কিছু বলে নাই, শুধু এমফেসাইজ করছে হচ্ছে প্রথম প্রিন্সিপালটার উপরে, ফার্স্ট প্রিন্সিপাল যেটা চ্যান্ডলারের ফার্স্ট প্রিন্সিপালের উপরে এমফেসাইজ করলো। তারপরে তুমি বলে দিবা হচ্ছে যে কারেন্টলি এই রিকোয়ারমেন্টটা যে কখন লায়াবিলিটি ইম্পোজ করা যাবে, এটা 2018-এ কোর্ট ফার্দার রিভিউ করেছে, এবং এখন এটাকে রিভিউ করেছে হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট। এএএ ভার্সেস ইউনিলিভার কেসে এটা 2018-এ সুপ্রিম কোর্ট পুরো রিকোয়ারমেন্টটাকে বলে দিল যে এখানের ভিতরে যে কখন আমরা প্যারেন্টকে ধরতে পারবো, কখন আমাদের এমপ্লয়ি বা কাস্টমার বা নেইবার নেগলিজেন্সের জন্য প্যারেন্ট কোম্পানিকে লায়াবল করতে পারবে। এখানে যেটা বলতেছে হচ্ছে যে আমাদের প্যারেন্ট কোম্পানিকে যদি আমরা লায়াবল করতে চাই তাহলে আমাদের আগের দুইটা কন্ডিশন থাকবে, মানে আগের দুইটা কন্ডিশন যেগুলো আছে সেগুলো আমাদের থাকবে। তার মানে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি হচ্ছে সেম বিজনেস,
ওই রিকোয়ারমেন্ট আমাদের থাকবে। তারপরে হচ্ছে চেন্ডারের যে আরেকটা রিকোয়ারমেন্ট আছে যে প্যারেন্টের নলেজ ছিল যে সাবসিডিয়ারি কোম্পানির হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারে নলেজ ছিল। তারপরে হচ্ছে যে আমাদের প্যারেন্টের নলেজ ছিল হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির হেলথ অ্যান্ড সেফটি হচ্ছে আনসেফ, এটাও তারা জানতো। ঠিক আছে, এটাও এই জিনিসগুলো আমাদেরকে দেখাতে হবে। সেম বিজনেস থাকবে, এটা তো দুই জায়গায় এমফেসাইজ করা হয়েছে, এবং তাদের হেলথ অ্যান্ড সেফটি সম্পর্কে তাদের নলেজ ছিল এবং এটাও জানতো যে এটা আনসেফ। এবং এখানে আমাদের শুধু দুইটা জিনিস দেখাতে হবে এক্সট্রা হিসেবে, যে দুইটার যে কোনো একটা, 4A আর 4B, যে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারির হোল ম্যানেজমেন্ট তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল, যে পুরো কন্ট্রোল করতে হচ্ছে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারিকে। তার মানে সাবসিডিয়ারি শুধু মেয়ার এজেন্ট, অথবা প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারির হেলথ অ্যান্ড সেফটির ম্যাটারটা কন্ট্রোলে নিয়েছিল। তাহলে হোল ম্যানেজমেন্ট কন্ট্রোলে নিলেও প্যারেন্ট তুমি লায়াবল হবা, অথবা হেলথ অ্যান্ড সেফটি নিলেও তুমি লায়াবল হবা, কারণ তুমি তো তাকে কাজ করতে দাও না ইন্ডিপেন্ডেন্টলি। সো আমরা তাহলে তোমাকে ধরবো, কারণ তুমি যেহেতু পুরো কোম্পানির কন্ট্রোল নিয়েছিলে, তুমি তাকে শুধুমাত্র পিছন থেকে স্ট্রিং পুল করতেছিলা, তাহলে তোমাকে আমরা লায়াবল করবো। ইউ টুক হোল ম্যানেজমেন্ট কন্ট্রোল, অথবা হেলথ অ্যান্ড সেফটির কন্ট্রোলটা তোমার হাতে ছিল। তাহলে প্যারেন্ট এবং সাবসিডিয়ারির বিজনেস যদি সেম হয়, প্যারেন্ট কোম্পানির যদি নলেজ থাকে যে সাবসিডিয়ারি কোম্পানির হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্ট কি, হ্যাঁ, হেলথ অ্যান্ড সেফটির অবস্থা কি, এ ব্যাপারে তার নলেজ আছে, এবং তারা জানতো যে সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে কি আনসেফ প্র্যাকটিস করে, হ্যাঁ, হেলথ অ্যান্ড সেফটির মেকানিজম গুলো এখানে কমপ্লাই করা হচ্ছে না, গ্লাভস দেওয়া হচ্ছে না, হেলমেট দেওয়া হচ্ছে না, হ্যাঁ, এখানে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, হ্যাঁ, প্রিমিসেস আনসেফ, এগুলো তারা জানতো, এবং তারা সাবসিডিয়ারি কোম্পানির হয় ফুল কন্ট্রোল নিয়েছিল, অথবা অ্যাটলিস্ট হেলথ অ্যান্ড সেফটির কন্ট্রোলটা তাদের উপরে ছিল। তাহলে তারা জাস্টিফাইড, তাহলে তারা লায়াবল হবে। ঠিক আছে, তার মানে প্যারেন্ট কোম্পানিকে দেখাতে হবে হচ্ছে যে এই সাবসিডিয়ারি কোম্পানির যে হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারটা তাদের যে নলেজে ছিল, এবং তারা যে আনসেফ ছিল, এবং এটা তোমার মানে তারা এই তাদের এই সেফটির জন্য কোনো স্টেপস তারা মানে নেয়নি। ঠিক আছে, মানে তাদের কোনো একটা রং ডুইং, প্যারেন্টস কোম্পানির কোনো একটা রং ডুইং এখানে ছিল। ঠিক আছে, প্যারেন্ট কোম্পানি did something wrong for which the employee, customer অথবা neighbor suffered the physical injury, personal injury. ঠিক আছে, এটা পরীক্ষার সময় মনে রাখবা যে ইউনিলিভার কেসে বলতেছে যে it must be shown the specific wrong committed by the parent company which led to the injury of the claimant. ক্লেমেন্ট হতে পারে এমপ্লয়ি, ক্লেমেন্ট হতে পারে হচ্ছে কাস্টমার, ক্লেমেন্ট হতে পারে হচ্ছে নেইবার। মানে কিছু তাদেরকে করতে হবে, কিছু করা মানে হচ্ছে গিয়ে ধরো এখন তারা কি করলো, তারা জানতে পারলো যে প্যারেন্ট কোম্পানি জানতে পারলো যে সাবসিডিয়ারি কোম্পানি যে হেলমেট গুলা বানায়, এই হেলমেট গুলা তোমার মোটরসাইকেলিস্ট যদি অ্যাক্সিডেন্ট করে, এই হেলমেট গুলা তাদের হেডের প্রোটেকশন দিতে পারবে না। কিন্তু প্যারেন্ট কোম্পানি এটা জানার পরেও ইম্পোর্ট করলো হচ্ছে গিয়ে কম দামি প্লাস্টিক। এটা হলো তাদের, ইট মাস্ট বি শোন যে প্যারেন্ট কোম্পানি কি করেছে যেটার জন্য হেলথ অ্যান্ড সেফটি ঝুঁকির মধ্যে পড়ছে। প্যারেন্ট কোম্পানি জানতে পারলো যে যেই কেমিক্যাল গুলা ফ্যাক্টরিতে ব্যবহার হয়, এই কেমিক্যাল গুলা তাদের এমপ্লয়ীদের হ্যান্ড গ্লাভস যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর এগেনস্টে প্রোটেকশন নিবে না, বাট তারা হ্যান্ড গ্লাভসটা চেঞ্জ করে নাই। They ordered
পোর কোয়ালিটি হ্যান্ড গ্লাভস ফর দেয়ার এমপ্লয়িজ, মানে কোনো একটা রং করছে এটা দেখাতে হবে। এই কোনো একটা রং করেছে, রং ডুইং কে বলা হয় মিসফিয়েন্স। হ্যাঁ, কোনো একটা রং ডুইং দেখাতে হবে। কিন্তু ওমিশন যদি হয়, মানে ফেলিওর টু অ্যাক্ট, যেটাকে বলা হয় হচ্ছে নন ফিয়েন্স, এটার জন্য জেনারেলি লায়াবিলিটি আসবে না। কিছু একটা করতে হবে, পরীক্ষার সময় দেখা যাবে যে কি তারা করছিল, এটা একটু দেখাতে হবে, তাহলে গিয়ে প্যারেন্ট কোম্পানিকে তোমার লায়াবল করা যাবে। আর নেইবাররা যে সু করতে পারে এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে হচ্ছে তোমার এই লাঙ্গাউইয়ান ভেডান্টা কেস অথবা অকপাবিয়ান রয়্যাল ডাচ শেল কেস, যে নেইবাররা যে সু করতে পারে, ইট হ্যাজ বিন এস্টাবলিশড বাই নেইবারদের জন্য কেস হচ্ছে নেইবাররা, মানে এখানে যে নেইবার বা কাস্টমাররা যে সু করতে পারবে, নেইবার্স ক্যান সু বা কাস্টমার্স ক্যান সু, এটার জন্য কেসের নাম হচ্ছে, এটা একটা কেস দিলেই হবে, সেটা হলো অকপাবি ভার্সেস রয়্যাল ডাচ শেল পিএলসি। তাহলে দেখো কোনো প্রবলেম আছে কিনা এই ইস্যুটা বুঝতে, যে আমরা যদি লিফটিং দ্য ভেইলের যদি আমাদের এই টর্সাস ক্লেমের ইস্যুটা আসে, তাহলে আমরা কিভাবে এটা লিখবো পরীক্ষার সময়। স্যার স্যার আমি একটু লেট জয়েন করেছি তো স্যার, একটু কুইক রিক্যাপ কি দেওয়া যাবে? রেকর্ডিং করে দেখতে হবে, ঠিক আছে, সময় কম তো। গ্রুপে আমি দিয়ে দিছি জিনিসটা, এটা একটু দেখো, দেখে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখো তাড়াতাড়ি। স্যার জেনারেল অ্যাঙ্গেল আর টর্সাস অ্যাঙ্গেলের একটু ডিফারেন্সটা রিক্যাপ দেওয়া যাবে তাহলে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আজমাইন। পুষ্পিতা, তোমার কোশ্চেন, তুমি হাত দিয়ে করতে পারো। জি স্যার, আমার কোয়েশ্চেনটা হলো স্যার, ইনভেস্টিং লেস ক্যাপিটাল বাই দ্য প্যারেন্ট কোম্পানি, স্যার এটা কি রং ডুইং এর আন্ডারে পড়ে ফর সেফটি প্রসিজার্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়তে পারে। ধরো যে হেলথ অ্যান্ড সেফটির জন্য টাকা লাগবে হচ্ছে 90,000 পাউন্ডস, কিন্তু দিছে হচ্ছে 20,000 পাউন্ডস। হ্যাঁ, তাহলে এটাও তো একটা মিসফিয়েন্স, এটাও তো একটা রং, মানে তুমি এডুকুয়েট ম্যাটেরিয়ালস না দেওয়া, হ্যাঁ এডুকুয়েট ফান্ডিং না দেওয়া ফর হেলথ অ্যান্ড সেফটি, সেটাও আমরা বলতে পারি। থ্যাংক ইউ। সাম কাইন্ড অফ রং ডুইংটা দেখাতে হবে। স্যার আপনার যে ইকিউ এর যে স্যার স্যাম্পল অ্যানসার্স গুলো দেওয়া, এখানে স্যার 3টা কোয়েশ্চেন দেওয়া স্যার 2019 এরই বিভিন্ন জোনের স্যার। স্যার আমি একটু এগুলো পড়ার সময় স্যার কনফিউজড হয়ে যায়, আসলে কোনটা টর্সাস অ্যাঙ্গেল আর কোনটা জেনারেল অ্যাঙ্গেল। একটু স্যার যদি কোয়েশ্চেনের সাথে মিলে একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি তো আগে পিকিউটা আসলে এখন করতেছি, তো পিকিউটা ঝামেলা হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে টর্টের ইস্যুটা। এখন আমরা আসি হচ্ছে গিয়ে পিকিউতে, যদি আমাদের এক্সামিনার ফোকাস করে হচ্ছে এলটিভির ক্ষেত্রে, এক্সামিনার ফোকাস করলো হচ্ছে গিয়ে জুডিশিয়াল ভেল লিফটিং এর ইস্যু। এখন জুডিশিয়াল ভেল লিফটিং এর ইস্যুতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এই সাবসিডিয়ারি কোম্পানি কোনো টর্ট করেনি, নো টর্ট, এখানে কোনো টর্ট নাই, এখানে কোনো তোমার নেগলিজেন্সের কোনো ইস্যু নাই, কোনো টর্টের কোনো নেগলিজেন্স বা অন্য কোনো কিছু ইস্যু নাই। তার মানে জেনারেলি যেটা হবে সেটা হচ্ছে যে সাবসিডিয়ারি কোম্পানি
যে কোনো কারণেই হোক সে ইনসলভেন্ট হয়ে গেছে, হ্যাঁ, তারপরে ইনসলভেন্ট হয়ে গেছে, লিকুইডেটেড হয়ে গেছে সাবসিডিয়ারি কোম্পানি। এখন তার অনেক টাকা লোন আছে হচ্ছে ফ্রম সি। সি হতে পারে কোনো একটা ব্যাংক, সে হতে পারে কোনো একটা ক্রেডিটার, অথবা সে হতে পারে একজন এমপ্লয়ি যে বেতন পাচ্ছে না। তাহলে ব্যাংক টাকা পায়, ক্রেডিটার টাকা পায়, এমপ্লয়ি বেতনের টাকা পায়। তার মানে সাবসিডিয়ারি কোম্পানি তোমার একটা লায়াবিলিটি তার আছে হচ্ছে এগেইনস্ট সি। হ্যাঁ, সাবসিডিয়ারি কোম্পানি সি কে তার সাথে কোনো একটা তোমার আছে, অ্যারেঞ্জমেন্ট আছে উইথ দ্য সাবসিডিয়ারি কোম্পানি। অথবা দেখা গেল যে সাবসিডিয়ারি কোম্পানি সি এর সাথে একটা এগ্রিমেন্ট করেছে যে তারা কোনো প্রোডাক্ট তৈরি করবে না, হ্যাঁ, কোনো কিছু করা থেকে তারা প্রিভেন্টেড থাকবে, তারা 5 বছর ধরে একটা জিনিস বানাবে না, একটা প্রোডাক্ট প্রডিউস করবে না, এরকম। তার মানে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট আছে হচ্ছে এই এস এর সাথে সি এর। এখন এস যদি টাকা দিতে না পারে, হ্যাঁ, যে লোনের টাকা যদি দিতে না পারে, ব্যাংক অথবা ক্রেডিটারের লোনের টাকা দিতে পারছে না, বা এমপ্লয়ি তোমার পেনশনের টাকা দিতে পারতেছে না, অথবা স্যালারি দিতে পারছে না, হ্যাঁ, বা যেই এগ্রিমেন্টটা করছিল হচ্ছে সাবসিডিয়ারি উইথ সি, এই এগ্রিমেন্টটা এখন সে ব্রিচ করতেছে, এস এখন এটাকে ব্রিচ করতেছে, তাহলে এটার জন্য আমাদের সি কি পারবে কিনা পি কে লায়াবল করার জন্য। এখন যেহেতু সে হয়ে গেছে এখন ইনসলভেন্ট, আমাদের স্টার্টিং পয়েন্টটা এখানেও সেম হবে, পিকিউতে আমাদের স্টার্টিং পয়েন্টটা এখানেও সেম হবে, যে সেম অ্যাজ এলটিভি ফর টট। কিন্তু টটের ক্ষেত্রে তো আমাদের আর ভেল লিফট করা লাগে নাই, টটের ক্ষেত্রে তো আমাদের ভেল লিফটিং এর কোনো দরকার হয়নি, কারণ আমরা সরাসরি প্যারেন্টকে ধরতে পারবো আন্ডার নেগলিজেন্স। কেন ধরতে পারবো? যে প্যারেন্ট কোম্পানি তোমাকে ধরতে পারবো, চ্যান্ডলার কেসে 4টা শর্ত বলা ছিল, হ্যাঁ, এটা স্যাটিসফাই করলেই লায়াবিলিটি আসা যায়। বাট যেহেতু পরবর্তীতে থমসন এন্ড রেনউইক এইটার উপর গুরুত্ব দিয়েছে যে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি বিজনেসটা সেম হতে হবে, আদারওয়াইজ লায়াবিলিটি ইম্পোজ করা যাবে না। এবং এ ভার্সেস ইউনিলিভার কেসে বলছে যে একটা নতুন শর্ত দিয়ে দিল চ্যান্ডলারের পাশাপাশি, যে বিজনেস মানে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি হোল বিজনেস টেক ওভার করতে হবে, হোল ম্যানেজমেন্ট, অথবা অ্যাটলিস্ট হেলথ এন্ড সেফটি টেক ওভার করতে হবে। এটা যদি দেখানো যায় তাহলে কিন্তু আমাকে আর ভেল লিফট করা লাগতেছে না, যে আমরা এস এস তখন এমনিতেই লায়াবল না, মানে এস বলবে যে আমি তো এমনি লায়াবল না, লায়াবল তো পি, কারণ পি আমার ফুল কন্ট্রোল নিয়েছিল অথবা হেলথ এন্ড সেফটির কন্ট্রোল নিয়েছিল, তো তুমি তাকে ডিরেক্টলি সু করবা, এখানে নো ভেল লিফটিং ইস্যু। টটে যখন লায়াবল করা হয় তখন এখানে ভেল লিফটিং এর কোনো প্রয়োজনই নাই। কিন্তু এখানে যখন ইস্যুটা আসবে, এটা তো ভেল লিফটিং ছাড়া সম্ভব না, কারণ সে টাকা লোন নিচ্ছে, এটা কেন পি পে করবে? সে ক্রেডিটার থেকে লোন নিচ্ছে, এটা কেন পি পে করবে? তার এমপ্লয়িকে বেতন দিতে পারতেছে না, সেটা কেন পি পে করবে? অথবা এগ্রিমেন্ট ব্রিচ করছে এস, এটা কেন পি লায়াবল? তার মানে এখানে তোমার ইন্ট্রোডাকশনটা সেম হবে এই সেন্সে যে আমরা বলবো যে আমরা ওই সেলমান প্রিন্সিপাল অ্যাপ্লাই করব। আমরা বলবো যে যদি সাবসিডিয়ারি কোম্পানি লোন দিতে না পারে, সাবসিডিয়ারি কোম্পানি তোমার এই ব্রিচ করে কন্ট্রাক্ট, তাহলে এটার জন্য লায়াবল হবে হচ্ছে তোমার সাবসিডিয়ারি কোম্পানি ইটসেলফ। এটার জন্য প্যারেন্ট কোম্পানিকে লায়াবল করা যাবে না। ইফ উই ওয়ান্ট টু মেক পি লায়াবল, আমরা যদি পি কে লায়াবল করতে চাই, দেন judicial intervention by veil lifting will be required. ঠিক আছে, যে এটার ক্ষেত্রে জুডিশিয়াল ইন্টারভেনশন ছাড়া এখানে বা ভেল লিফটিং ছাড়া এখানে লায়াবিলিটি ইম্পোজ করাটা ডিফিকাল্ট হবে।
তারপর তুমি বলে দিবা যে it should be remembered after the case of Prest versus Pedrodel যে veil lifting must be used as a last resort, must be used as a last resort. তুমি এখানে জাজের যে কমেন্টটা আছে সেটা তুমি দিয়ে দিবা অথবা রেশিওটা দিয়ে দিবা এই কেসের। এই কেসে আমাদের তোমার বলতেছে যে যদি অন্য কোনো মেথড থাকে তাহলে আমরা ভেল লিফট করব না, আমরা দেখব যে সি কি অন্য কোনো লয়ের আন্ডারে পি কে ধরতে পারে কিনা, রেজাল্টিং ট্রাস্ট, কনস্ট্রাকটিভ ট্রাস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট, যে কোনো অন্য কোনো লয়ের আন্ডারে কি সি কি পি কে ধরতে পারে কিনা। যেমন প্রেস্ট এন্ড প্যাডরোডেল কেসে বলতেছে আমাদের ভেল লিফটিং এর দরকার কি, আমাদের তো ভেল লিফটিং প্রয়োজন নাই, আমরা এস এর সাথে পি এর যে সেপারেশনটা আছে এটা ইগনোর আমরা করব না, আমরা পি কে সরাসরি ধরতে পারি হচ্ছে আন্ডার দ্য ল অফ ট্রাস্ট, তাহলে আমরা পি কে ওই কারণে ধরে ফেলবো। ভেল লিফটিংটা ইউজ করতে হবে অ্যাজ এ লাস্ট রিসোর্ট। এই কেসটা তুমি প্রথমে মেনশন করে দিবা যে সুপ্রিম কোর্ট বলছে যে ভেল লিফটিংটা মানে আমরা সলোমন প্রিন্সিপালটা আমাদের জন্য ল্যান্ডমার্ক কেস, প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি আলাদা এন্টিটি, একজনের লায়াবিলিটি আরেকজনের ঘাড়ে কোনোভাবেই যাবে না, এটাকে ইউজ করতে হবে এজ এ লাস্ট রিসোর্ট। তাহলে এটা তুমি একটু অবশ্যই ডিসকাস করবা, তোমার প্রিন্সিপালটা একটু ডিটেলসে বলে দিবা। তারপরে বলে দিবা যে প্রেস্ট কেস বলতেছে হচ্ছে যে যদি ভেল লিফট করতেই হয় তাহলে ভেল লিফটিং is limited to evasion of liability only, ঠিক আছে, evasion of liability only। তার মানে যদি কখনো প্যারেন্ট সাবসিডিয়ারিকে ব্যবহার করতে চায়, হ্যাঁ, প্যারেন্ট যদি কোনো কারণে পি লিমিটেড যদি এস লিমিটেডকে ইউজ করতে চায় হচ্ছে তার কোনো একটা এক্সিস্টিং লায়াবিলিটি অ্যাভয়েড করার জন্য, যে পি এর একটা এক্সিস্টিং লায়াবিলিটি আছে, পি এর একটা এক্সিস্টিং লায়াবিলিটি আছে, পি এর একটা এক্সিস্টিং লায়াবিলিটি আছে হচ্ছে পি এর এগেইনস্ট সি, তাহলে পি জানে যে আমার তার জন্য তো একটা এক্সিস্টিং লায়াবিলিটি আছে, সেটা হচ্ছে যে আমি সি কে বলছি যে একটা জমি বিক্রি করব, আর জমির দাম হচ্ছে 50,000 পাউন্ড, আমি তার কাছ থেকে অলরেডি এই 50,000 পাউন্ডের মধ্য থেকে 10,000 পাউন্ড নিয়ে নিছি, আর 40,000 দিলেই আমাকে জমি বিক্রি করতে হবে। আমার তার সাথে একটা অলরেডি একটা কন্ট্রাক্ট হয়ে গেছে, 1 বছর আগেই আমাদের মধ্যে বায়না হয়ে গেছে, কিন্তু এখন পি যেটা করলো বিক্রি যেন না করা লাগে এই জন্য সে এস লিমিটেড করে এস লিমিটেডের কাছে জমিটা দিয়ে দিছে। তাহলে তুমি কেন এই কাজটা করছো, তুমি এই কাজটা করছো হচ্ছে তোমার একটা এক্সিস্টিং লায়াবিলিটি অ্যাভয়েড করার জন্য। এক্সিস্টিং একটা লায়াবিলিটি ছিল, পি লিমিটেড সি কে বলছে যে আমি যেটা করব না সেটা হচ্ছে নেক্সট 5 ইয়ার্স আমি কোনো রাবার উৎপাদন করব না, হ্যাঁ, তোমার কাছে আমি আমার একটা কোম্পানি বিক্রি করে দিচ্ছি সি, আর আমি 5 বছর রাবার উৎপাদন করব না। পি তো জানেই যে তার একটা এক্সিস্টিং লায়াবিলিটি আছে, সে 5 বছর রাবার উৎপাদন করতে পারবে না, নো রাবার প্রোডাকশন ফর 5 ইয়ার্স। এখন কি করা যায়, এই জন্য সে এস লিমিটেড করছে একটা করে বলতেছে এস লিমিটেড রাবার তুমি প্রোডাকশন করো, কিন্তু পি লিমিটেডকে কিন্তু এসই চালাইতেছে। তাহলে যদি কোনো একটা প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে ব্যবহার করে হচ্ছে তার একটা এক্সিস্টিং লায়াবিলিটি তোমার অ্যাভয়েড করার জন্য, তখনই ভেল লিফটিংটা করা যাবে। প্রেস্ট কেসে বলতেছে ভেল লিফটিংটা শুধু এই সিচুয়েশনের জন্য ইউজ করা যাবে, যে যখন প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে ব্যবহার করবে, বা কেউ যদি মানে প্যারেন্ট সাবসিডিয়ারি তা না, কেউ যদি একটা কোম্পানিকে ব্যবহার করতে চায় হচ্ছে টু অ্যাভয়েড এক্সিস্টিং লায়াবিলিটি। আমাদের কোশ্চেনে যেহেতু প্যারেন্ট আর সাবসিডিয়ারি নিয়ে আসে এই জন্য আমি এক্সাম্পলটা দিলাম।
এখন আরেকটা সিচুয়েশন আগে ইউজ করা হইতো, সেটা হচ্ছে কনসিলমেন্ট অফ লায়াবিলিটি। কনসিলিং লায়াবিলিটি মানে লায়াবিলিটিকে লুকানো। কনসিলিং লায়াবিলিটি সিচুয়েশনে veil cannot be lifted. Veil cannot be lifted. এখানে veil lifting এর দরকার নাই। এখানে আমরা এমনিতেই প্যারেন্ট কোম্পানিকে লায়াবল করতে পারবো। এখানে veil lifting এর মাধ্যমে লায়াবল করা লাগবে না। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে যে পি লিমিটেড, এস লিমিটেড এবং হচ্ছে গিয়ে ওয়াই, এখন এখানে আমাদের ওয়াই বলতে চাচ্ছে যে আমি পি লিমিটেডকে লায়াবল করব বিকজ পি লিমিটেড তোমার এস লিমিটেডকে ইউজ করতেছে না হচ্ছে তার কোনো একটা এক্সিস্টিং লায়াবিলিটি অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, মেইন অ্যাক্টর হচ্ছে এস লিমিটেড, আর পি লিমিটেড তার লায়াবিলিটিটাকে হাইড করতেছে হচ্ছে এস লিমিটেডকে সামনে এনে। তার মানে এস লিমিটেডকে তোমার এখানের মধ্যে আমরা যদি দেখি যে হু ইজ দ্য মেইন অ্যাক্টর, সেটা হচ্ছে তোমার এই পি লিমিটেড। এরকম যদি একটা সিচুয়েশন হয়, তাহলে এটা এরকম একটা সিচুয়েশন যে আমাদের কনসিলমেন্ট এর জন্য যদি ব্যবহার করা হয়, এখানে লায়াবিলিটি কনসিল করার জন্য। তাহলে এখানে আমরা দেখব যে তোমার কনসিলমেন্ট সিচুয়েশন, এটার একটা এক্সাম্পল দিলে ভালো হয়। এক্সাম্পলটা কিভাবে দেওয়া যায়, একটা সেকেন্ড, আমি একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ কনসিলমেন্টের একটা এক্সাম্পল না দিলে এটা ইনকমপ্লিট থেকে যাবে। অবিন্তা, তোমার প্রশ্নটা বলো, তাহলে তোমার প্রশ্নটা শুনে ফেলি বাই দিস টাইম, আমি এক্সাম্পলটা দেওয়ার আগেই। স্যার, আমাদেরকে কি অ্যাডামস তাহলে আর ডিসকাস করতে হবে না? না, এটা তো আমরা এখন আসিনি, আসতেছি ওটা। আগে প্রেস তারপরে অ্যাডামস। হ্যাঁ হ্যাঁ, এটা এখন আমরা আসিনি। যে মানে আমরা বুক পড়াচ্ছি হচ্ছে লিফটিং দ্য ভেইল, আর আনজেরিন কোশ্চেন করতেছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আরে আল্লাহ। Pushpita Parents PLC owns two subsidiary company, Astar Limited, Begonia Limited, until you're the parent owner, another referee. এটা তো করছিলাম। Parent and Lobiela for the sale of the shares. Parent agreed not to make herself. এটা তো এরকম সিচুয়েশনে তো আমরা বলতেছি, হ্যাঁ, যে 4 বছর সে ওই যে ফার্টিলাইজার তৈরি করবে না। হ্যাঁ, তুমি এটা অবশ্য বলতেছিলা যে অ্যাক্সিডেন্টাল ইনভেন্টেড, ওটা তো তোমাকে অ্যান্সারটা দিয়েছিলাম। নিউ ফর্ম অফ ফার্টিলাইজার, Astar PLC who had been appointed by parent and decided that Astar should make and sell fertilizer, which is now doing. Parent invested in additional. স্যার এখানে তো ইভেশন আর কনসিলমেন্ট দুইটাই আসবে না।
প্যারেন্টের স্যার 2 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে একটু কনফিউজ ছিলাম স্যার। তাহলে এখানে আমাদের এই কনসিলমেন্টের জন্য একটা কেসের নাম আমরা দিতে পারি হচ্ছে আর ভার্সেস সেল। যে কেসটা এটা হচ্ছে the corporate will should be clear in the condition of criminal process. স্যার আমি কি ইন দ্য মিন টাইম একটা কোয়েশ্চেন করতে পারি? একটু দাঁড়ান, একটু তাহলে এখন আমরা এখানে কনসিলমেন্টের ক্ষেত্রে যে সিচুয়েশনটা আমরা একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা আমরা একটু চেঞ্জ করে ফেলি এখান থেকে। যে এখান থেকে আমরা যদি এক্সাম্পলটা একটু চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, আর ভার্সেস সেল টাইপের একটা এক্সাম্পল দিলে তাহলে মনে থাকবে জিনিসটা। যে ধরো একটা মানে যেটা তোমার একটা অ্যাক্ট অফ পার্লামেন্টে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে এরকম একটা অ্যাক্ট অফ পার্লামেন্টে বলা আছে যে কোনো গভর্নমেন্ট অফিসে, গভর্নমেন্ট কোনো একটা ডিপার্টমেন্টে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করা লাগে, তাহলে এখানে যে পারচেজ অফিসার থাকবে তাকে কোনো যদি টাকা পয়সা বা ঘুষ দেওয়া হয়, এটা একটা ক্রিমিনাল অফেন্স হবে। অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অনেক গাড়ি কিনে, ফার্নিচার কিনে, মেশিনারিজ কিনে, হ্যাঁ, তাদেরকে কোনো তোমার ঘুষ টুস দেওয়া যাবে না। হ্যাঁ, এই জিনিসটা প্রহিবিটেড। এখন যেটা করলো হচ্ছে আমাদের সি তো জানেই যে মানে আমাদের ডি তো জানেই যে আমি যদি একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ফার্নিচার বিক্রি করি আর যদি এখানে পারচেজ অফিসারকে ঘুষ দেই, তাহলে তো এটা একটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে, আমার তো জেল হয়ে যাবে। সো ডি কি করলো যে সে গভর্নমেন্ট অফিসারকে ঘুষ দিয়েই সে ফার্নিচার বিক্রি করাতে চাচ্ছে, হ্যাঁ, বেশি দামে ফার্নিচার বিক্রি করাতে চাচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে। বাট ডি একটা তোমার কোম্পানি ফর্ম করলো, কোম্পানির নাম দিল হচ্ছে XYZ। আর ডি যেটা করলো সেটা হচ্ছে এই কোম্পানির হয়ে সে যোগাযোগ করে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে অফিসারদের সাথে এবং তাদেরকে বলে যে আপনারা আমার কোম্পানির ফার্নিচার কিনেন, হ্যাঁ, আপনি ফার্নিচার কিনলে আপনাকে এই কোম্পানি 10% আমরা কমিশন দিব, ঠিক আছে, এবং অফিসাররা তার কাছ থেকে কিনতেছে, মানে সে একরকম ঘুষি দিচ্ছে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অফিসারদেরকে। এখন অ্যাক্ট অফ পার্লামেন্টের আন্ডারে ডি কোনো অফেন্স করেছে কিনা, ঠিক আছে, ডিড ডি কমিট অ্যান অফেন্স? ডি এর কথা হচ্ছে আমি তো কোনো অফেন্স করি নাই, এখানে তো কোম্পানি তোমার এই কাজটা করতেছে। যদি কোনো টাকা দিয়ে থাকে, আমার অ্যাকাউন্ট থেকে তো টাকা যাচ্ছে না, অফিসারদের কার কাছ থেকে টাকা গেছে? কোম্পানির কাছ থেকে গেছে। তো আপনারা কোম্পানিকে ধরবেন, আমাকে কেন এটার জন্য লায়াবল করতে আসতেছে? এখানে আমাদের সিচুয়েশনটা হলো কি, যে আমাদের কোর্ট বলবে যে এখানে তো ওয়েল লিফটিং এর কোনো প্রয়োজন নাই। আমরা দেখতেছি অ্যাক্ট অফ পার্লামেন্টে বলা আছে যে সরকারি অফিসারদেরকে ঘুষ দিয়ে কোনো প্রপার্টি বিক্রি করা যাবে না বা কোনো গুডস বিক্রি করা যাবে না। তো তুমি তো ঘুষ দিতেছো, আর সে বলতেছে আমি তো দিচ্ছি না, দিচ্ছি তো কোম্পানি। বল, তুমি তো কোম্পানির বিহাইন্ডে তুমিই কাজ করতেছো, তুমি মেইন পার্সন, ইউ আর জাস্ট হাইডিং ইউর লায়াবিলিটি। হ্যাঁ, তুমি জাস্ট তোমার লায়াবিলিটিটা হাইড করতেছো কোম্পানিটার পিছনে, ইউ আর দ্য মেইন প্লেয়ার। সেখানে আমাদের ওয়েল লিফট করা লাগবে না, আমরা যদি জাস্ট পিছন দিকে দেখি, হ্যাঁ, তাহলেই দেখবো যে এই পিছনে তুমি আসছো। এটাকে বলা হয় কনসিলিং লায়াবিলিটি। তাহলে এখানে ওয়েল লিফটিং ইজ নট রিকোয়ার্ড।
তাহলে যখন কনসিলিং লায়াবিলিটি হবে তখন আমরা দেখব যে হু ইজ দ্য মেইন অ্যাক্টর, হু ইজ দ্য মেইন ক্রিমিনাল, হ্যাঁ, তাকে আমরা বের করে তাকে লায়াবল করে দিব, এখানে বেল লিফট করা লাগবে না। যদি কখনো প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে ইউজ করে বা কেউ যদি কোনো কোম্পানিকে ইউজ করে হচ্ছে তার এক্সিস্টিং একটা লায়াবিলিটি অ্যাভয়েড করার জন্য, তখন গিয়ে আমরা এখানের মধ্যে বেল লিফট করব। এটা তুমি এক্সামিনারকে প্রথমে ক্লিয়ার করে দিবা। তারপরের পয়েন্টে তুমি যেটা বলবা সেটা হচ্ছে যে তোমাকে এক্সামিনার ওরকম ইভেশন সিচুয়েশনই দিবে, অ্যাজ, তারপরে বলবা যে অ্যাজ ইন দ্য গিভেন সিনারিও, অ্যাজ ইন দ্য গিভেন সিনারিও, কারণ তোমাকে এটা দিবেই এক্সামিনার, কনসিলমেন্ট তোমাকে দিবে না, দিলে জানে যে এখানে কোয়েশ্চেন শেষ হয়ে যাবে। অ্যাজ ইজ দ্য গিভেন সিনারিও, পি লিমিটেড ইউজড এস লিমিটেড, মানে প্যারেন্ট কোম্পানি ইউজ করে সাবসিডি টু অ্যাভয়েড অ্যান এক্সিস্টিং লায়াবিলিটি, হ্যাঁ, একটা এক্সিস্টিং লায়াবিলিটি অ্যাভয়েড করার জন্য প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি এস্টাবলিশ করেছিল। Therefore, here the veil can be lifted. Here the veil can be lifted. তাহলে এই জন্য আমরা এখানে veil liftingটা করতে পারবো, ঠিক আছে। তারপরে তুমি যাবা হচ্ছে অ্যাডামস ভার্সেস কেপের তিনটা সিচুয়েশন, যে when veil can be lifted is now mentioned in Adams and Cape. Is now mentioned in Adams versus Cape. এখানে তিনটা সিচুয়েশন বলে দেওয়া আছে, তিনটার কোনটা অ্যাপ্লাই হয় তুমি দেখবা। অ্যাডামস এন্ড কেপ কেসে তিনটা সিচুয়েশন আছে। প্রথম সিচুয়েশন হচ্ছে যে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোম্পানি যদি, হ্যাঁ, একটা ডকুমেন্টের মাধ্যমে তৈরি করা হয়, একটা অ্যাক্ট অফ পার্লামেন্টের মাধ্যমে তৈরি করা হয়, আর ওখানে যদি বলা থাকে যে প্যারেন্টের জন্য সাবসিডিয়ারি লায়াবল হবে, সাবসিডিয়ারির জন্য প্যারেন্ট লায়াবল হবে, তাহলে এখানে বেল লিফট করা যাবে। সেকেন্ড হচ্ছে ফ্রড অথবা ফাসাদ, যে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি এস্টাবলিশই করছিল হচ্ছে গিয়ে ফ্রড করার জন্য, মুখোশ হিসেবে ব্যবহার করতেছে, অথবা এজেন্সি প্রিন্সিপাল। বেশিরভাগ কোয়েশ্চেনে আমাদের এজেন্সি প্রিন্সিপালটা আসে, যে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে ব্যবহার করে হচ্ছে অ্যাজ এন এজেন্ট, ঠিক আছে। তাহলে প্যারেন্ট কোম্পানি তোমার জানে যে তার একটা সাবসিডিয়ারি কোম্পানি এটা খুব দুর্বল আর্থিক অবস্থায়, কিন্তু তারপরেও তাকে দিয়ে 1 মিলিয়ন পাউন্ডের লোন নেয় ফ্রম দ্য ব্যাংক, ঠিক আছে। অথবা যেটা জানে যে তোমার প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিটা শাটডাউন হয়ে যাবে, হ্যাঁ, এটা তাদের ক্রেডিটারদেরকে টাকা দিতে পারবে না, ঠিক আছে, টাকা দিতে পারবে না, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে তোমার এখানের মধ্যে তারা সাবসিডিয়ারি কোম্পানির কিছু অ্যাসেট ট্রান্সফার করে দেয় হচ্ছে টু প্যারেন্ট কোম্পানি অথবা টু আদার কোম্পানি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো যে এই সাবসিডিয়ারি কোম্পানির লায়াবিলিটি প্যারেন্ট কোম্পানির ঘাড়ে যাবে, এখানে ভেইলটা লিফট হয়ে যাবে, প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে ভেইলটা লিফট হবে যদি দেখানো যায় যে প্যারেন্ট কোম্পানির এজেন্ট ছিল সাবসিডিয়ারি। আর এজেন্সি দেখানোর জন্য আমাদেরকে যেটা দেখাতে হবে, এজেন্সি দেখানোর জন্য দেখাতে হবে হচ্ছে যে পি টুক কন্ট্রোল ওভার ডে টু ডে ম্যানেজমেন্ট অফ এস লিমিটেড। না হলে তো এজেন্সি প্রুফ করা যাবে না। এজেন্সি প্রুফ করার জন্য দেখাইতে হবে হচ্ছে যে সাবসিডিয়ারির কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং এর পাওয়ারই ছিল না, সব ডিসিশন মেকিং এর রোলটা প্লে করতে হচ্ছে পি লিমিটেড, তাহলেই শুধুমাত্র কোর্ট বলবে যে এটা তো এজেন্সি। আর ফ্রড অথবা ফাসাদ তো তোমরা জানোই, এটা তো জোনস অ্যান্ড লিপম্যান কেস, যে যেন বিক্রি করা না লাগে জমিটা, এই জন্য আমাদের
সেলার কোম্পানির কাছে জমিটা বিক্রি করে দিয়েছিল, অথবা গিলফোর্ড মোটরস এন্ড হর্ন কেস, গিলফোর্ড মোটরস কেস। আর প্রথমটা হচ্ছে যে যে তোমার প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোনো একটা আইনের আন্ডারে, কোনো একটা ডকুমেন্টের আন্ডারে ফর্ম করা হয়েছে, এবং এখানে বলাই আছে যে এস এর জন্য পি লায়াবল হবে। তো যদি কোম্পানি ফর্ম করার সময় এটা এক্সপ্রেসলি বলা থাকে, তো প্যারেন্ট তো লায়াবল হবেই। তো এই তিনটার মধ্যে কোনটা প্রেজেন্ট আছে দেখবা, যদি তিনটার কোনোটা প্রেজেন্ট থাকে তাহলে তুমি বলবা ওয়েল লিফটিং হবে, তিনটার মধ্যে কোনোটা না প্রেজেন্ট থাকলে বলবা ওয়েল লিফটিং হবে না। তাহলে এই হচ্ছে জুডিশিয়াল ওয়েল লিফটিং এর যদি পিকিউ আসে। এখন কি ক্লিয়ার জিনিসটা অবিন্তা? Yes, sir. মানে অ্যাডামসন কেপটা প্রথমে আসবে না, প্রথমে আসবে সালেমান প্রিন্সিপাল, তারপরে হচ্ছে গিয়ে মানে ওয়েল লিফটিং শুড বি ইউজড অ্যাজ এ লাস্ট রিসোর্ট। তারপরে বলবা যে ইভেশন এবং কনসিলমেন্টের জন্য দুইটা আলাদা প্যারাগ্রাফ, তুমি সেট প্যারাগ্রাফ রেডি করে রাখবা, খালি ওইটা তুমি টাইপ করে ফেলবা, ইভেশনের ডেফিনেশন, কনসিলমেন্টের ডেফিনেশন। তারপরে বলবো ইন দ্য গিভেন কোয়েশ্চেন আমাদের সিচুয়েশনটা হচ্ছে ইভেশনের সিচুয়েশন, তাহলে ইভেশন সিচুয়েশন যদি হয়ে থাকে তাহলে তিনটা ক্ষেত্রে বেলটা লিফট করা যাবে, এটা বলা আছে অ্যাডামসন কেপ কেসে। তারপর এটা তুমি লিখে দিলা। এখানে তখন তুমি এক্সট্রা প্রিন্সিপাল অনেকগুলো আনতে পারো, যেগুলো আমাদের হ্যান্ড আউটে দেওয়া আছে, এরকম অনেকগুলো প্রিন্সিপাল আছে, তুমি এগুলা গ্র্যাজুয়ালি আনতে পারবা। স্যার, হ্যাঁ যদি আমরা একটা বেসিক ইন্ট্রো লিখে তারপরে আপনার কর্পোরেট পার্সোনালিটিটার ব্যাপারে লিখি, তাহলেও কি প্রত্যেকবার মানে এ বির সময় আবার ইন্ট্রো লিখে সালেমান প্রিন্সিপালটা এস্টাবলিশ করতে হবে, নাকি একবার করলেই হবে? না, একবার করলেই হবে। তাহলে ফার্স্টে একটা ইন্ট্রো, মানে এই কোয়েশ্চেনটা হচ্ছে লিফটিং দ্য ভেলের এরকম একটা শর্ট ইন্ট্রো দিয়ে, পরে যদি কর্পোরেট পার্সোনালিটিটা নিয়ে লিখে পরে এ বি ভাবে রেফার করি, তাহলে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, বারবার এক প্রিন্সিপাল রিপিট করা লাগবে না। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে কিছু কিছু কোয়েশ্চেনে এক্সামিনার তোমার এলটিভির ক্ষেত্রে দিয়ে থাকে হলো স্ট্যাচুটরি ওয়েল লিফটিং এর ইস্যু। তো তুমি যদি দেখো এখানের মধ্যে যে তোমার একটা কোম্পানির যারা ডিরেক্টরস ছিল, হ্যাঁ ডিরেক্টরস ছিল, এবং তারা তোমার কোম্পানির যখন অবস্থায় ছিল, রানিং অবস্থায় ছিল, হ্যাঁ তখন তারা তোমার কোনো একটা ফ্রডুলেন্ট ট্রেডিং করেছিল। যে পি লিমিটেডের ডিরেক্টররা জানতো যে পি লিমিটেড বন্ধ হয়ে যাবে, তারপরও তারা অনেকগুলা পার্সনের সাথে কন্ট্রাক্ট করছে, অনেক তোমার জিনিসপত্র কিনে ফেলছে পি লিমিটেডের জন্য। এখন পি লিমিটেডের যদি কোনো কাস্টমার্স থেকে থাকে, C1, C2, C3, তাদের টাকা যদি পি লিমিটেড দিতে না পারে, লায়াবিলিটি তো পি লিমিটেডের হবে, এটা তো কখনো ডিরেক্টরদের হওয়ার কথা না। কিন্তু এখানে আমাদের কোম্পানিটা যখন শাটডাউন হয়ে যায়, তখন যদি আমাদের কোম্পানির লিকুইডেটররা দেখতে পারে যে এই যে C1 এর কাছ থেকে যে কোম্পানি ফার্নিচার কিনেছিল, C2 কাছ থেকে কম্পিউটার কিনেছিল, C3 কাছ থেকে ল্যান্ড কিনেছিল, এটা তো ডিরেক্টর আগে থেকেই জানতো যে কোম্পানিতে টাকা দিতে পারবে না, তারপরে কোনো তারা ট্রানজাকশনগুলো করলো, তখন কোর্ট বলবে যে যদিও এখানে জেনারেলি লায়াবিলিটিটা আমাদের হয় হচ্ছে গিয়ে কোম্পানির, বাট আমরা তোমাদেরকে সু করবো, কারণ তোমরা যে এই ট্রানজাকশনগুলো পি লিমিটেডকে দিয়ে করাইছিলা, এগুলা ছিল সবই হচ্ছে ফ্রডুলেন্ট ট্রেডিং, এগুলো সবই ছিল হচ্ছে ফ্রডুলেন্ট ট্রেডিং। তোমরা জানতা যে C1 এর যে 60,000 পাউন্ডের ফার্নিচার, এই টাকা সে দিতে পারবে না, C2 এর যে 30,000 পাউন্ডের মানে তোমার মেশিনারিজ, এটার টাকা দিতে পারবে না পি লিমিটেড, অথবা C3 এর 1 মিলিয়ন পাউন্ডের ল্যান্ডের টাকাটা দিতে পারবে না, এবং তোমাদের ইন্টেনশন ছিল যে ক্রেডিটাররা লস সাফার করুক, কোম্পানি বন্ধ হয়ে যাবে আর এরা লস সাফার করবে, আর আমরা মাঝখান দিয়ে এই ফার্নিচার, মেশিন, হ্যাঁ আমরা ল্যান্ড উপভোগ করব। তোমরা তো করছো ফ্রডুলেন্ট ট্রেডিং।
তাহলে এই যে আমরা তোমাদেরকে বলবো যে এখন তোমরা লায়াবল C1 C2 এর এই টাকা এখন তোমাদের পকেট থেকে দিতে হবে, ঠিক আছে? তোমরা তো এটা বলার চেষ্টা করবাই যে কোম্পানি কিনছে হচ্ছে মেশিন, কোম্পানি কিনছে হচ্ছে ফার্নিচার, কোম্পানি কিনছে হচ্ছে গিয়ে ল্যান্ড, আমরা কেন টাকা দিব? কোম্পানি আর আমরা তো সেপারেট পার্সন। হ্যাঁ, ডেফিনেটলি কোম্পানি সেপারেট পার্সন, বাট তোমাদের তো এই ইন্টেনশনটা ছিল টু ডিফ্রড ক্রেডিটার্স, তাদেরকে ঠকানোর ইন্টেনশন ছিল। তো এই জন্য আমাদের সেকশন 213 ইনসলভেন্সি অ্যাক্ট 1986 আমাদেরকে অ্যালাউ করতেছে, যদি আমরা তোমাদের এই ইন্টেনশনটা প্রুফ করতে পারি তাহলে তোমাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন আনা যাবে, সিভিল অ্যাকশনও আনা যাবে, যে তাদের টাকা পয়সাগুলো দিবা, প্লাস ক্রিমিনাল অ্যাকশনও আনা যাবে, সিভিল প্লাস ক্রিমিনাল লায়াবিলিটি। তাহলে এখানে আমাদের মানে রিকোয়ারমেন্টস গুলা খেয়াল রাখতে হবে যে কোম্পানি শাটডাউন হতে হবে, মানে কোম্পানি ইনসলভেন্ট হয়ে লিকুইডেটেড হয়ে গেছে, তারপরে তার আগে থেকেই জানতো যে কোম্পানি শাটডাউন হয়ে যাবে এবং এই টাকা দিতে পারবে না, এবং তাদের ইন্টেনশন ছিল, এখানে মেইনস্ট্রি হচ্ছে ইন্টেনশন থাকতে হবে যে টু ডিফ্রড ক্রেডিটার্স, তারা আগে থেকে জানতো যে টাকা পরিশোধ সম্ভব না, তারপরেও তারা এই ট্রানজাকশন করেছিল। এরকম 3-4টা শর্ত আছে, 3-4টা শর্ত পূরণ করলে এই সেকশনের আন্ডারে লায়াবল করা যায়, এবং সিভিল লায়াবিলিটি ক্রিমিনাল লায়াবিলিটি দুইটাই আসবে। লিকুইডেটর এই টাকা পয়সাগুলো আদায় করতে পারবে ফ্রম দ্য ডিরেক্টরস, আবার জেলও হবে এটার আন্ডারে। এটা অনেক সময় দেয়, সেটা হচ্ছে স্ট্যাচুটারি বেল লিফটিং সিচুয়েশন। এটা গেল সেকশন 213। আরেকটা হচ্ছে এখানের মধ্যে যে কিউ লিমিটেড 2020 সাল থেকে লস করতেছে, এবং আস্তে আস্তে লস করতে করতে 2022 সালে বোঝা গেছে যে কিউ লিমিটেড আর কখনোই প্রফিট করবে না, ঠিক আছে, মোর লসেস। এখন আমাদের যারা ডিরেক্টর ছিল তারা বুঝতে পারছে যে কোম্পানি তো আর কখনোই প্রফিট করবে না, 2 বছর এটা লস করে গেছে, করোনার পর থেকে এটার প্রফিটের মুখ দেখে নেই, 2 বছর এটা আমরা চালাইছি, কিন্তু 2024 পর্যন্ত তারপরে তারা কন্টিনিউ করেছিল। তাহলে 2022 পর্যন্ত যদি কোম্পানিটাকে রাখতো তাহলে তাদের কোম্পানির তখনও 90,000 পাউন্ড অ্যাসেট ছিল, কিন্তু আরো 2 বছর করার কারণে এটার অ্যাসেট এখন হয়ে গেছে 20,000। তাহলে 70,000 পাউন্ড কার জন্য ক্ষতিগ্রস্ত হলো? এই ডিরেক্টরদের জন্য, ডিরেক্টর এক্স, ওয়াই এবং জেড, তাদের জন্য। তাহলে কোর্ট বলবে যে তোমরা যদি তখন কোম্পানিটা বন্ধ করে দিতা তাহলে 90,000 পাউন্ড থাকতো, তাহলে যারা কোম্পানির ক্রেডিটার্সটা যারা ছিল, কোম্পানির যারা সাপ্লায়াররা ছিল, তারা তাদের টাকা বুঝে পাইতো, কোম্পানিতে 90,000 টাকা ছিল তখন। তোমরা তো কোম্পানিটাকে আরো 2 বছর কন্টিনিউ করছো, এবং করে কোম্পানির অ্যাসেট আরো 70,000 কমাই ফেলছো। তাহলে তোমাদের ফল্টের কারণে 90,000 পাউন্ডের অ্যাসেট এখন কমে গিয়ে হয়ে গেছে হচ্ছে 20,000। তোমরা কত কমাইছো? এখানে 70,000 তোমরা কমাই ফেলছো, 70,000 তোমরা রিডাকশন করছো এখানে। এই ক্ষতিপূরণটা এখন তোমাদের পকেট থেকে দিতে হবে। এখন তোমাদের ইন্টেনশন না থাকুক টু ডিফ্রড ক্রেডিট, আমরা দেখবো না, বাট তোমাদের এই ট্রেডিংটা ছিল নেগলিজেন্ট। ডিরেক্টরস তোমরা ছিল হচ্ছে অবহেলা করছো, তোমরা কেন আরো 2 বছর আগে বন্ধ করে দিলা না? এটা কেবল নেগলিজেন্ট অথবা রংফুল ট্রেডিং আন্ডার সেকশন 214। এটারও 3-4টা শর্ত আছে। কোম্পানি ইনসলভেন্ট হতে হবে, তারপরে হচ্ছে লিকুইডেটররা শুধু মামলা করতে পারবে, অন্য কেউ মামলা করতে পারবে না, তাদেরকে দেখাতে হবে নেগলিজেন্ট ট্রেডিং। নেগলিজেন্ট মানে হচ্ছে যে তাদের 2020 থেকে 22 পর্যন্ত নো লায়াবিলিটি, তারা তো তখন কোম্পানির ভালোর জন্যই কাজ করছে, 2 বছর কন্টিনিউ করেছে। এটা যে কোনো রিজনেবল ডিরেক্টর করতো, সেকশন ওই 172, যে টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি। কোম্পানি 1 বছর 6 মাস লস করলে বন্ধ করে দিতে, এমন তো কোনো কথা নেই। আর যখন কোম্পানি একটা পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে, তখন কেন তোমরা কন্টিনিউ করলা? এটার তো কোনো যুক্তি নাই। তাহলে এই জন্য তোমরা লায়াবল হবা হচ্ছে ওই টাইমটা থেকে, 2022 থেকে তোমাদের লায়াবিলিটি চলে আসবে আন্ডার সেকশন 214। এটা হচ্ছে এটা।
তার মানে তাদেরকে শুধুমাত্র ক্ষতিপূরণ দেওয়া লাগবে হচ্ছে যেদিন থেকে কোম্পানি বন্ধ করে দেওয়া উচিত ছিল তারপর থেকে যতদিন তারা কন্টিনিউ করেছে ওই টাইমের জন্য। আর সেকশন 214 এর শুধু সিভিল লায়াবিলিটি, এখানে কোনো ক্রিমিনাল লায়াবিলিটি নাই, অনলি সিভিল লায়াবিলিটি। অনলি যত টাকা তারা লস করছে তাদের জন্য যতটুকু রিডাকশন হয়েছে, কোম্পানির অ্যাসেটের যতটুকু ক্ষয় হয়েছে অতটুকু তারা ক্ষতিপূরণ দেবে। লাস্ট একটা ইস্যু যেটা অনেক সময় লিফটিং দ্য ভেইলের কোশ্চেনে থাকে, এক্সট্রা ইস্যু হিসেবে অনেক সময় থাকতে পারে হচ্ছে যে একটা কোম্পানি তোমার ইনকর্পোরেশন করার জন্য, হ্যাঁ, একটা কোম্পানিকে ইনকর্পোরেশন করার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে 1st of April 2024, অ্যাপ্লাই করা হয়েছে ফর ইনকর্পোরেশন। কোম্পানির নাম হচ্ছে তোমার ডি লিমিটেড, এটা অ্যাপ্লাই করা হয়েছে ফর ইনকর্পোরেশন, অ্যাপ্লাই করা হয়েছে। কিন্তু এই অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু অ্যাপ্লাই করার আগেই তোমার 1st ফেব্রুয়ারি থেকে যখন অ্যাপ্লাই করা হবে ডি লিমিটেডের জন্য, এখনো তো এটা ডি লিমিটেড কোম্পানি হিসেবে তোমার মানুষের সামনে আসতে পারতেছে না, তো কোম্পানি হিসেবে আসতে পারতেছে না, কারণ অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে যখন ইনকর্পোরেশনের সার্টিফিকেট পাবে, ধরো এটা 1st মেতে ইনকর্পোরেশন হলো, তখন না এটা হবে হচ্ছে ডি লিমিটেড। বাট এখন তো এটার কোনো অস্তিত্ব নাই, এটা কোনো কোম্পানি হিসেবে রিকগনাইজড না। কিন্তু 1st ফেব্রুয়ারিতেই আমাদের কোম্পানির যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর যারা হবে ইন দ্য ফিউচার, তারা কোম্পানির জন্য একটা অফিস লিজ নিল, তারপরে হচ্ছে কোম্পানির জন্য কার্পেট কিনলো, কার্পেট পারচেজ করলো, সব কিছুই বাকিতে, কার্পেটও কিনছে 3000 পাউন্ড দিয়ে বাকিতে, অফিসের জন্য লিজ নিছে প্রতি মাসে হচ্ছে তোমার 5000 পাউন্ড পার মান্থ বাকিতে, সবকিছুই তোমার লোনে কাজটা করছে। কিন্তু এই ট্রানজাকশন গুলো করছে হচ্ছে কোম্পানির ওই যারা মানে শেয়ার হোল্ডার এ বি সি 3 জন। আর কোম্পানিটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এবিসি তখন ডাইরেক্টর হয়ে যাবে। এখন যদি কোনো কারণে দেখা গেল যে 1st মে 2024-এ কোম্পানি রেজিস্টার্ড হলো না, ক্যান্সেল করে দিল, বললো যে না আমাদের কাছে মনে হচ্ছে যে তোমরা একটা মানে তোমার একটা দেশের একটা কোম্পানি, আফগানিস্তানের কোম্পানি, এবং তোমাদের সাথে টেরোরিস্ট কানেকশন আছে, এই জন্য তোমাদেরকে আমরা এনলিস্টেড করলাম না, ইনকর্পোরেশন করলাম না। হতে পারে এরকম একটা সিচুয়েশন যে, তাহলে এই ক্ষেত্রে এই কার্পেটের টাকা কে দিবে, এই ভাড়ার টাকা কে দিবে? কারণ অলরেডি তো ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছে, মার্চ এপ্রিল মে 2 মাসের ভাড়া উঠে গেছে। তাহলে সেকশন 51 যেটা বলে দিচ্ছে সেটা হলো যে ইনকর্পোরেশন হওয়ার আগে, প্রি ইনকর্পোরেশন যত কন্ট্রাক্ট হবে, এটা লায়াবিলিটি হচ্ছে কোম্পানির, লায়াবিলিটি উইল বি অফ প্রমোটার্স। আর তাদেরকে আমরা না বলতে পারতেছি শেয়ার হোল্ডার, না বলতে পারতেছি হচ্ছে ডিরেক্টর, তারা হচ্ছে কোম্পানির প্রমোটার। সেকশন 51 বলতেছে সব লায়াবিলিটি প্রমোটারের হবে, আনলেস তারা কোনো একটা এক্সক্লুশন ক্লজ দেয়, আনলেস দেয়ার ইজ এন এক্সক্লুশন ক্লজ, আনলেস দেয়ার ইজ, তাহলে যদি এক্সক্লুশন ক্লজ না দিয়ে থাকে তাহলে তাদের হবে হচ্ছে পার্সোনাল লায়াবিলিটি, ঠিক আছে, আনলেস কোনো একটা এক্সক্লুশন ক্লজ দেয়, তাহলে এটা হবে তাদের পার্সোনাল লায়াবিলিটি। আর তারা যদি এক্সক্লুশন ক্লজ দিয়ে দেয় যে ভাই আপনার কাছ থেকে কিন্তু আমরা লিজ নিতেছি, যদি আমাদের কোম্পানি ইনকর্পোরেশন না হয় আমরা কিন্তু ভাড়া দিতে পারবো না, মালিক তাহলে ওই শর্তে যদি ভাড়া দিয়ে থাকে তাহলে সে ভাড়া পাবে না। কার্পেটের লোকরাও যদি বলে দেয় ভাই দেখেন আপনারা কিন্তু ইনকর্পোরেশন না হলে আমি টাকা দিতে পারবো না, কার্পেট ফেরত দিয়ে যাব, সে যদি দেয় ঠিক আছে, তাহলে তোমার কোনো লায়াবিলিটি আসবে না।
ঠিক আছে, আনলেস দেয়ার ইজ এন এক্সক্লুশন ক্লজ। এক্সক্লুশন ক্লজ যদি এরকম না দেওয়া থাকে তাহলে তাদের হবে পার্সোনাল লায়াবিলিটি। এক্সক্লুশন ক্লজ যদি দিয়ে দেয় তাহলে তো তাদের আর পার্সোনাল লায়াবিলিটি আসবে না। আর পোস্ট ইনকর্পোরেশন যত কন্ট্রাক্ট হবে, ইনকর্পোরেশন হওয়ার পরে যত কন্ট্রাক্ট হবে, all liability will be company, all liability will be of company। ঠিক আছে, এইটা একটা এক্সট্রা ইস্যু দেয় হচ্ছে কোন সেকশন, সেকশন 51। এটার ইস্যুটা তোমার দিয়ে থাকে এক্সামিনার, সেকশন 51 কোম্পানিজ অ্যাক্ট 2006। সেকশনটা মেনশন করবে, একটা কেস দিয়ে দিবা। আচ্ছা, আর মাঝে মাঝে তাহলে একটা ইস্যু আমরা পেলাম, একটা এক্সট্রা ইস্যু হচ্ছে এটা। আর মাঝে মাঝে এক্সট্রা ইস্যু দিতে পারে হচ্ছে যে তোমার একটা ডাইরেক্টর ডিউটিজের ইস্যু দিয়ে দিতে পারে। ডাইরেক্টর ডিউটিজের একটা ইস্যু দিয়ে দিতে পারে যে তারা যে কাজটা করছে এই কাজটা কি তোমার কাছে মনে হচ্ছে কিনা যে টু প্রমোট দ্য সাকসেস অফ দ্য কোম্পানি। রেয়ার সিচুয়েশন, তখন তুমি সেকশন 172টা লিখবা। হ্যাঁ, মানে এটা হচ্ছে রেয়ার সিচুয়েশন। তাহলে এক্সট্রা ইস্যু হিসেবে আমরা দেখি হচ্ছে জেনারেলি তোমার এই জিনিসগুলো আসে। আচ্ছা, আরেকটা জিনিস অপরাজিতা যেটা বলতেছে সেটা হচ্ছে যে কোনো ডিরেক্টর যদি 230টা তুমি এডিশনাল ইস্যু হিসেবে অবশ্যই দিতে পারো। হ্যাঁ, এডিশনাল ইস্যু হিসেবে অবশ্যই দিতে পারো যে একটা ডিরেক্টর যদি কোনো ভুল কাজ করে থাকে, হ্যাঁ, মানে কোনো একটা রংফুল ট্রানজাকশন করে থাকে, হ্যাঁ, কোনো কিছু করতে থাকে, তাহলে অলওয়েজ তাদেরকে মাফ করে দেওয়ার সুযোগ তো আছেই। সেকশন 213 কোম্পানিজ অ্যাক্ট 2006 বলতেছে যে শেয়ার হোল্ডার্স ক্যান রেটিফাই কন্ডাক্ট। কিন্তু তুমি তোমার নিজের কোশ্চেনে এখন আটকায় যাবা, কারণ হচ্ছে যে কোম্পানি যখন বন্ধ হয়ে গেছে শেয়ার হোল্ডার কোত্থেকে খুঁজে পাবা তুমি? কোম্পানি তো শাটডাউন, তার মানে কে আছে? শুধু লিকুইডেটর। বুঝতে পারছো? কোম্পানি জীবিত থাকলে না তুমি শেয়ার হোল্ডারকে পাইতে। সেকশন 213 এই জন্য আমরা লিখি যে কোম্পানি যতদিন জীবিত আছে তখন। ঠিক আছে, যে কোম্পানি যখন একটা রানিং কনসার্ন তখন গিয়ে সেকশন 213। আরেকটা সেকশন আছে তো ওই যে 1157 মনে আছে, যে কোর্ট মাফ করে দিতে পারে। এখানে তোমার এই 213 আসাটা মানে আনলাইকলি, কারণ হচ্ছে যে শেয়ার হোল্ডার তো নাই। শেয়ার হোল্ডার ক্যান রেটিফাই কন্ডাক্ট, শেয়ার হোল্ডার মাফ করে দিতে পারে ব্রিচ অফ ট্রাস্ট, নেগলিজেন্স, কিন্তু এটা তো এখানে আসবে না, কারণ কোম্পানি তো ডেড, কোম্পানি ইজ নাও ইনসলভেন্ট। কারণ 213 হওয়ার জন্য কোম্পানি বন্ধ হতে হবে, লিকুইডেটর মামলা করবে। আবার নেগলিজেন্ট ট্রেডিং এর ক্ষেত্রেও মামলাটা করবে হচ্ছে লিকুইডেটর। লিকুইডেটর বলবে যে দেখেন তো আপনাদের কোম্পানি এই বন্ধ হয়ে যাওয়ার জন্যই তো মানে আপনারা যদি আগে বন্ধ করতেন কোম্পানির এই লসটা হইতো। এই লিকুইডেটররা তখন মামলা করবে হচ্ছে এগেইনস্ট দ্য ডিরেক্টর। ব্যাপারটা কি বুঝতে পারছো অপরাজিতা? লিকুইডেশনের সিনারিও মানে কোম্পানিটা মানে বন্ধ না হওয়া পর্যন্ত লিকুইডেশন যেটা, তাহলে 213ও আসবে না, 14ও আসবে। 213, 14 এর প্রিকন্ডিশন হচ্ছে যে কোম্পানি তোমার বন্ধ হয়ে গেছে, এখন ডিরেক্টরদেরকে এখন আমি লায়াবল করতে চাই। কে লায়াবল করতে চায়? ওই কোম্পানি লিকুইডেটর, মানে হচ্ছে কোম্পানি লিকুইডেটর ইজ এ পার্সন। যখন একটা কোম্পানি শাটডাউন হয়, যে লোকটাকে কোর্ট দায়িত্ব দেয় যে কোম্পানির সব অ্যাসেট বিক্রি করে আপনারা ওই কোম্পানির পাওনাদারদের টাকা বুঝাই দেন, তাদেরকে বলা হয় লিকুইডেটর। তখন লিকুইডেটররা খুঁজে খুঁজে বাইর করে যে ডাইরেক্টররা কি ফ্রডুলেন্ট ট্রেডিং করছিল কিনা, তাদের তখন পকেট থেকে টাকা আদায় করে। নেগলিজেন্ট ট্রেডিং করছিল কিনা, তাদের জন্য কোম্পানি কতটুকু অ্যাসেট রিডাকশন হয়েছে, তাদেরকে ধরে ধরে তখন লায়াবল করে।
ক্লিয়ার? বুঝতে কোনো প্রবলেম আছে কিনা দেখো এখানে। তাহলে এছাড়া আমাদের জানা মতে লিফটিং দ্য ভেইলের কোশ্চেনে আর কোনো ইস্যু আসে নাই, ঠিক আছে? আর বাকিটা তো তোমার আর্গুমেন্টের বিষয়। তুমি লটা লেখার পর, হ্যাঁ, লটা লেখার পরে তুমি মোটামুটি ভাবে যত মানে তোমার ইয়ে করবা আর কি, ডিসকাশন করবা। আচ্ছা, এখন আর কি কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো তাহলে। এলটিভি থেকে তাহলে আর কি প্রশ্ন থাকতে পারে? স্যার পিকিউ নিয়ে নেই, ইকিউ নিয়ে আছে। হ্যাঁ, স্যার ইকিউ এর স্যার স্যার আপনি যে দুইটা স্যাম্পল অ্যান্সার দিয়েছেন স্যার, দুইটার অ্যাপ্রোচটা স্যার আমি একটু আর কি ডিফারেন্ট। একটা অ্যাপ্রোচে স্যার পার্লামেন্ট আর জজেস এর ডিফারেন্স, তারপর অ্যাডামস ভি কেপের অনেক ডিটেইলস, তারপর প্রেস্টের অনেক ডিটেইলস, এন্ড দ্যাটস ইট। আরেকটাতে স্যার ইটস মানে লট অফ কেসেস, আই থিংক ইটস মোর ডিটেইলড। তারপর ইট এন্ডস উইথ tortious নেগলিজেন্স, এটা নিয়ে। স্যার আসলে কোন অ্যাপ্রোচটাতে আমরা যাব, বা কোনটা মানে কোন দুইটার জন্যই স্যার ওই যে পিকিউ আর কোয়েশ্চেনগুলা? ইকিউ, এই যে আমি পিকিউর জন্য যে স্ট্রাকচারটা বলা হয়েছে না, ওই স্ট্রাকচারটা ফলো করলেই হবে ফর ইকিউ, ঠিক আছে? ইকিউর জন্য তো মানে ইকিউ রেডি করে রাখলে ভালো হবে যে 2000 ওয়ার্ডের একটা ইকিউ যদি রেডি করা থাকে তাহলেও একটা পসিবল অল অ্যাঙ্গেল কাভার করে, আর অথবা স্পেসিফিক ইকিউ করলে তো ইকিউ তোমার তখন তোমাকে তিনটা ইস্যু মানে তিনটা ইস্যু, তো এর মধ্যে দুইটা ইস্যু মোস্ট ইম্পর্টেন্টলি আসে, যে জুডিশিয়াল বেল লিফটিং, আর আসে হচ্ছে টর্শাস বেল লিফটিং। টর্টের মধ্যে আবার হচ্ছে দুইটা, একটা হচ্ছে নেগলিজেন্স, যেটার কারণে হচ্ছে পার্সোনাল ইনজুরি, আর একটা হচ্ছে নেগলিজেন্স যেটা হচ্ছে মিস স্টেটমেন্ট। আর স্ট্যাচুটারিটা বেশি একটা এস এর মধ্যে হয়তো অত বেশি আলোচনা না করলেও চলে। এটা নিয়ে তোমার এস এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে, এখন আসলে ফরম্যাট ফলো করে তো এসে করাটা একটু মানে একটু ঝামেলাপূর্ণ। তো প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে বলতে হবে যে কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করবা, যে এই কোয়েশ্চেনটা কি নিয়ে আসছে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আসছে হচ্ছে লিফটিং দ্য ভেইল নিয়ে। আর লিফটিং দ্য ভেইলের কি মানে অল অ্যাঙ্গেল, মানে জুডিশিয়াল মানে কখন কখন ভেইল লিফট করা যাবে এই অ্যাঙ্গেলের এসে, নাকি না হচ্ছে শুধুমাত্র জুডিশিয়ারি কখন ইন্টারফেয়ার করতে পারবে লয়ার ডেভেলপমেন্ট, নাকি না টর্চাস সিচুয়েশন, অনেক সময় এ বি দিয়ে দেয় এরকম একটা সিচুয়েশন, হ্যাঁ, নাকি না স্ট্যাচুটারি নিয়ে আসছে কোশ্চেনটা, এটা। তো এখন তোমার প্রথমে এই কোশ্চেনটাকে অ্যাড্রেস করবা, তারপরে তুমি তোমার অ্যান্সার প্ল্যানটা তোমার ইন্ট্রোডাকশনে বলে দিতে হবে অ্যান্সার প্ল্যানটা কি। তারপরে দিতে হবে হচ্ছে সালেমান প্রিন্সিপাল। সালেমান প্রিন্সিপাল বলতে হবে যে সালেমান প্রিন্সিপাল, এখানে ভেল লিফট করা যাবে না, কেন করা যাবে না, এটার প্রিন্সিপাল, তারপরে হচ্ছে রেশনেল রিজনটা কি সালেমান প্রিন্সিপালের, তারপরে হচ্ছে এটার অ্যাডভান্টেজেস কি, এটার ক্রিটিসিজমসটা কি। অনেক সময় এই কর্পোরেট ভেইলটাকে ফ্রড করার জন্য ব্যবহার করা হতে পারে, ঠিক আছে? তাহলে কেউ কেউ এটা ইউজ করে হচ্ছে কর্পোরেট পার্সোনালিটির কনসেপ্টটাকে টু কমিট ফ্রড। তো হ্যাঁ, এটা তো নিচের দিকে হয়ে গেল দেখা যায়। হ্যাঁ, এটা আবার এভাবে আসলো কেন? আচ্ছা, তো এটা অনেকে ইউজ করতে পারে হচ্ছে টু কমিট ফ্রড। এখানে আমরা দুইয়ের পর এটা উপরের দিকে তুলে ফেলতে হবে জিনিসটা। আমরা একটু উপরের দিকে, এটা নিচের দিকে লেখা হয়ে গেছে। তারপরে
আমরা প্রথমে ডিসকাস করলাম ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে সালেমান প্রিন্সিপাল, এবং সালেমান প্রিন্সিপালের রিজনিংটা বলতে হবে, এটা অ্যাডভান্টেজ কি, ক্রিটিসিজমস কি। তারপরে হচ্ছে লিফটিং দ্য ভেল, তোমার হোয়াই কোর্ট should be able to lift the veil. Why court should not be able to lift the veil? কোর্ট কেন ভেল লিফট করা উচিত, কোর্টের কেন ভেল লিফট করা উচিত না। Why parliament should be able to lift the veil, why parliament should not be able to lift the veil. একটা প্যারাগ্রাফ থাকতে হবে, এটা স্লাইডে লেখা আছে যে কেন কোর্টের পাওয়ারটা দেওয়া উচিত। কারণ পার্লামেন্টকে তো অবশ্যই পাওয়ার দেওয়া উচিত। পার্লামেন্ট যখন দেখবে যে ডাইরেক্টররা ফ্রড করার জন্য ক্রেডিটরদের সাথে ট্রানজাকশন করছে, অবশ্যই পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া উচিত। যখন দেখবে ডাইরেক্টরের নেগলিজেন্সের জন্য কোম্পানির অ্যাসেটের ভ্যালু রিডিউস হয়েছে, অবশ্যই তাদেরকে দেওয়া উচিত। ঠিক আছে। আর পার্লামেন্টকে কেন দেওয়া উচিত না, বিকজ পার্লামেন্ট তো ব্যবসায়িক না, এই জন্য পার্লামেন্ট তো সব সিচুয়েশন বুঝবে না যে কখন বেল লিফট করতে দেওয়া উচিত। এটা তোমার একটা শুধু এক লাইন লিখলেই হবে। তারপরে জাজদেরকে কেন দেওয়া উচিত না, বিকজ জাজদের যদি বেল লিফট অহরহ করতে পারে তাহলে কোম্পানি ব্যবসা করবে কিভাবে। প্যারেন্ট কোম্পানি তো তাহলে সাবসিডিয়ারি কোম্পানি করবেই না, আর তাহলে তো তার লায়াবিলিটি আমার উপরে চলে আসবে। ঠিক আছে। কিন্তু কোর্টকে বেল লিফট করতে দেওয়া উচিত বিকজ পার্লামেন্টের কাছে তো মাত্র দুইটা হাতিয়ার আছে, 213 and 14। তাহলে এমন তো সিচুয়েশন আসতে পারে যে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারিকে ইউজ করতেছে টু অ্যাভয়েড লায়াবিলিটি, ইভেশন অফ লায়াবিলিটি প্রিন্সিপাল, তখন তো করতে দেওয়া উচিত, বাট ইন এ লিমিটেড সার্কামস্টেন্সেস। কোর্ট শুড বি এবল টু লিভ দ্য বেল, বাট ইন লিমিটেড সার্কামস্টেন্সেস। তারপরে তোমার 4 নম্বর পয়েন্ট হচ্ছে লিফটিং দ্য ভেইলের এরাগুলা তুমি আলোচনা করবা। এখানে এরাগুলা ছিল হচ্ছে 1898 to 1990, 1898 টু লর্ড ডেনিং এর এরা, সম্ভবত 1900 কত সাল পর্যন্ত ছিল জানি লর্ড ডেনিং এরা, 1960 না কত। লর্ড ডেনিং এরাটা কারো মনে আছে? লর্ড ডেনিং এর এরাটা যেটা, মানে এই এরাটা ছিল হচ্ছে সালেমান এরা। সালেমান এরাতে ভেল লিফট হতো শুধু দুইটা সিচুয়েশনে, ন্যাশনাল ইমার্জেন্সি এবং ফ্রড। আর তারপরে লর্ড ডেনিং এর এরা সম্ভবত 1960 থেকে শুরু হয়েছে, 1990 পর্যন্ত এটা ছিল। এটা হচ্ছে লর্ড ডেনিং এর এরা। লর্ড ডেনিং যে কোনো কারণেই ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, তারপরে হচ্ছে গিয়ে এই সিঙ্গেল ইকোনমিক এন্টিটি, মনে আছে প্রিন্সিপালগুলা, যে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোন সিঙ্গেল ইকোনমিক এন্টিটি হিসেবে ধরে নিত। ঠিক আছে। তো লর্ড ডেনিং এর এরাটা ছিল এটা, যে উনি দুইটা গ্রাউন্ডে বেলটা লিফট করতে, ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, ন্যায় বিচারের স্বার্থে বেল লিফট করে দিব। প্যারেন্ট আর সাবসিডিয়ারি সব মিলে তো একই জিনিস। তারপরে আসলো হচ্ছে অ্যাডামস ভার্সেস কেপ এরা, অ্যাডামস ভার্সেস কেপ, এবং রিসেন্টলি এটার সাথে অ্যাড হয়েছে হচ্ছে প্রেস্ট অ্যান্ড পেট্রোটেল। তাহলে বলতে হবে বেল লিফটিং এর 3টা এরা আছে। সালেমান এরাতে মাত্র 2টা সিচুয়েশনে বেল লিফট হতো। লর্ড ডেনিং এর এরাতে হচ্ছে গিয়ে মানে তোমার সিঙ্গেল ইকোনমিক এন্টিটি থিওরি, প্যারেন্ট এবং সাবসিডিয়ারি মিলে তো সবাই সবার ভাগ বাটোয়ারা একভাবে করে নিচ্ছে, তাহলে আমরা কেন এটাকে ইগনোর করব? তাহলে প্যারেন্ট সবসময় সাবসিডিয়ারির জন্য লায়াবল হবে। অ্যাডামস ভার্সেস কেপ কেসে বলতেছে যে 3টার বাইরে কোনো সিচুয়েশনে বেল লিফট করা যাবে না। ঠিক আছে। তাহলে এখন এই যে তোমার মানে এই যে কেসেসগুলা, এই কেসেসগুলা যে এখানে যেমন ধরো 2টা কেস, তারপর লর্ড ডেনিং এর সময় তোমার 3টা কেস, তারপর অ্যাডামস ভার্সেস কেপ কেসটাকে ডিটেলস আলোচনা, প্রেস্ট কেসে ডিটেলস আলোচনা করলে তোমার এখানে ধরো যে 5-6টা কেস আসবে। তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল জুডিশিয়াল বেল লিফটিং, আর কিছু তোমার লেখা লাগতেছে না, শেষ তোমার অ্যান্সার। এখন যদি এক্সামিনার আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দেয় যে টর্টের ক্ষেত্রে কখন লায়াবিলিটি তোমার মানে বেল লিফট হয় কিনা, টর্টের ক্ষেত্রে তো আমার বেল লিফটিং এর প্রয়োজন হবে না।
টটের ক্ষেত্রে আমরা বলবো যে জেনারেলি প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির টটের জন্য লায়াবল হবে না। প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি ইন দ্য আই অফ ল সেপারেট পার্সন, এমপ্লয়ি, কাস্টমার অথবা নেইবার্স কখনোই পিকে ধরতে পারবে না। এটা হলো জেনারেল প্রিন্সিপাল। প্রথমে বলে দিবা, তারপরে তুমি এখানের মধ্যে বলে দিবা যে টটের ক্ষেত্রে আমাদের যে কেসেস গুলো আছে, চ্যান্ডলার কেস, এটার প্রিন্সিপাল, তারপরে হচ্ছে গিয়ে থমসন অ্যান্ড রেনউইক, তারপরে হচ্ছে এ ভার্সেস ইউনিলিভার, এটার প্রিন্সিপাল, তারপরে ফাইনালি হচ্ছে অকপাবি কেস। টট আসলে শুধু এই কেসেস গুলা লিখে দিলেই হয়ে যাবে। তবে টটের মধ্যে যেহেতু পার্সোনাল ইনজুরি আছে আর নেগলিজেন্ট স্টেটমেন্ট আছে, এই জন্য তুমি বলে দিবা যে এই কেসেস গুলো সবই হচ্ছে ফিজিক্যাল ইনজুরি বা পার্সোনাল ইনজুরি নিয়ে। তো এছাড়াও আরেকটা টট আছে যেটার নাম হচ্ছে নেগলিজেন্ট মিস স্টেটমেন্ট। সময় থাকলে ওটা তুমি অ্যাড করে দিবা যে যদি সাবসিডিয়ারি কোম্পানি অথবা একটা কোম্পানির যদি কোনো এমপ্লয়ি একটা নেগলিজেন্ট মিসরিপ্রেজেন্টেশন করে, নেগলিজেন্ট মিস স্টেটমেন্ট করে, তাহলে এটার জন্য যদি অন্য কোনো লোক, হ্যাঁ একটা কোম্পানি ধরো আছে হচ্ছে ডি লিমিটেড, কারণ এটার কোনো ম্যানেজার, এটার কোনো একজন অফিসার একটা নেগলিজেন্ট স্টেটমেন্ট করলো, আর এটার কারণে ক্লেমেন্ট একটা ফাইন্যান্সিয়াল লস সাফার করছে, যেটাকে বলা হয় পিওর ইকোনমিক লস, ফাইন্যান্সিয়াল লস সাফার করেছে, এটার জন্য কি মানে কোম্পানি লায়াবল হবে কিনা? তো বলবা যে হ্যাঁ অলওয়েজ, কারণ যেহেতু স্টেটমেন্টটা মেক করতেছে কোম্পানি, পিওর ইকোনমিক লস যদি সি সাফার করে থাকে, পিওর ইকোনমিক লস মানে পিওর ফাইন্যান্সিয়াল লস, তাহলে সি এর ক্লেম থাকবে ডি এর উপরে, ডি কোম্পানির উপরে, কিন্তু সি কখনোই ম্যানেজারকে অফিসারকে লায়াবল করতে পারবে না। এটা হলো জেনারেল প্রিন্সিপাল। বাট এখানে এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে যে ম্যানেজার এবং অফিসার যদি, ডাইরেক্টর যদি ফ্রডুলেন্ট স্টেটমেন্ট করে থাকে নেগলিজেন্টের জায়গায়, তাহলে তারা লায়াবল হবে। সেকেন্ড হচ্ছে যদি ম্যানেজার, অফিসার, ডাইরেক্টর সি এর উপরে রেসপন্সিবিলিটি এজিউম করে, অ্যাজাম্পশন রেসপন্সিবিলিটি থাকে, তাহলে লায়াবল হবে। যদি স্টেটমেন্টটা হাফ মেক করে থাকে কোম্পানি আর হাফ মেক করে থাকে হচ্ছে ডিরেক্টর, ম্যানেজার, অফিসার, তাহলে তারা লায়াবল হবে। এটা হচ্ছে নেগলিজেন্ট স্টেটমেন্ট। তারপরে তুমি ছোট করে সেকশন 213-14 লিখে রাখবা, যদিও এটা এসেতে অত বেশি লেখা লাগে না। 213 নিয়ে একটা প্যারাগ্রাফ কেস, 14 নিয়ে একটা প্যারাগ্রাফ কেস। তারপরে কমন কনক্লুশন থাকবে, যে কোনো ওয়েল লিফটিং এর এসের জন্য আমার একটা কমন কনক্লুশন থাকবে যে কোর্ট জেনারেলি রিলাক্টেন্ট, পার্লামেন্ট জেনারেলি রিলাক্টেন্ট, সবাই চায় হচ্ছে যে মানে যত পারে ভেলটা কম লিফট করার জন্য, যে কখনোই একটা কোম্পানির লায়াবিলিটি এটা শেয়ার হোল্ডারদের উপরে আসবে না, ডিরেক্টরদের উপরে আসবে না, এমপ্লয়ীদের উপরে আসবে না, এবং কখনোই একটা সাবসিডিয়ারি কোম্পানির লায়াবিলিটি প্যারেন্ট কোম্পানির উপরে, এটাই হলো অ্যাপ্রোচ। কিন্তু যতগুলাই সিচুয়েশন আছে সবই কোর্ট খুব রেস্ট্রিকটিভ ভাবে অ্যাপ্লাই করে, মানে ভেল লিফটিংটা তোমার ইউজ করে হচ্ছে খুবই রেস্ট্রিকটিভ সিচুয়েশন, আমরা যদি এই কেসেস গুলা দেখি। ঠিক আছে, তো এখন এখানে তোমাকে যেটা করতে হবে যে জায়গায় জায়গায় ওই রিলিভেন্ট একাডেমিক ওপিনিয়ন গুলা বসাই দিতে হবে। ধরো যে এখানের মধ্যে এই যে তোমার 5-6টা যখন কেস লিখলা, এখানে তুমি বসাই দিবা হচ্ছে একাডেমিক ওপিনিয়ন, এখানে তুমি একাডেমিক ওপিনিয়ন বসাই দিবা। মানে জুডিশিয়াল ওয়েল লিফটিং এর ক্ষেত্রে কারেন্ট অ্যাপ্রোচ নিয়ে বিভিন্ন একাডেমিশিয়ানরা কি বলছে, 4-5টা একাডেমিক ওপিনিয়ন একটা প্যারাগ্রাফে লিখবা, অথবা 2-3টা একাডেমিক ওপিনিয়ন একটা প্যারাগ্রাফে লিখে দিবা। আবার এই যে থমসন এন্ড রেনউইক এই যে কেসেস গুলো আছে, এই ব্যাপারে একাডেমিক ওপিনিয়নে কি বলা আছে, যে অনেকদিন পরে একটা সেটেল প্রিন্সিপালে আসছে যে কখন প্যারেন্ট কোম্পানিকে টটের জন্য আসলে ধরা যাবে। হ্যাঁ, নেগলিজেন্ট স্টেটমেন্ট নিয়ে যদি ইস্যু থাকে তাহলে সেটার জন্য আবার একটা একাডেমিক ওপিনিয়ন, বাট এটা আসে না বেশি একটা এরকম। আর যদি তুমি ওটা কেপেবল না হও যে আমি জায়গায় জায়গায় একাডেমিক ওপিনিয়ন দিব, তাহলে সব একাডেমিক ওপিনিয়ন তুমি একটা প্যারাগ্রাফেও দিতে পারো, এটাও কোনো সমস্যা নেই। বাট এরকম যদি তোমার একটা এসে করা থাকে যেটার তোমার ওয়ার্ড হবে হচ্ছে অ্যাবাউট 2000 ওয়ার্ডস, তাহলে পরীক্ষায় তুমি যে ইস্যুগুলো আসবে
যদি আমার জুডিশিয়াল আসে, আমার যদি এখানের মধ্যে স্ট্যাচুটারি না আসে, টর্ট না আসে, তো আমি ওটা লিখবো না, ঠিক আছে। কিন্তু আমি তখন ইন্ট্রোডাকশন দিব, সালেমান প্রিন্সিপাল তো আমার এমনিও লিখতে হবে, এটার প্রিন্সিপাল, রেশনেল, অ্যাডভান্টেজ কি আমার তো এমনিও লিখতে হবে যে কোনো এসের জন্য, এটা জুডিশিয়াল আসুক, টর্ট আসুক, স্ট্যাচুট আসুক, সবার জন্য আমাকে সেম জিনিসটা লিখতে হবে। তা এখন যদি আমার এটাও আমাকে লিখতে হবে সবার জন্য সেম, তাহলে আমার এই দুইটা পয়েন্ট আমার কোনো বাদ দেওয়ার কোনো অপশন নাই। তাহলে 1, 2 এবং 3 হচ্ছে আমার কমন প্যারাগ্রাফ, ঠিক আছে। আমার 1, 2 এবং 3, 1 আমার কমন, 2 কমন, 3 আমার কমন। এখন যদি আমার কোশ্চেনটা এক্সামিনার শুধু জুডিশিয়াল নিয়ে আসে, তাহলে আমি 4 নাম্বারটা লিখবো শুধু, আমি 5ও লিখবো না, 6ও লিখবো না, আবার 7 লিখবো, 7ও হচ্ছে আমার কমন প্যারাগ্রাফ। তাহলে আমি 4 লিখবো কখন, যদি এক্সামিনার দেয় জুডিশিয়াল, 5 লিখবো কখন, যদি এক্সামিনার দেয় হচ্ছে টর্ট, 6 লিখবো কখন, তখন এক্সামিনার দিবে হচ্ছে স্ট্যাচুট। ক্লিয়ার? আর 1, 2 এবং 7 এই 3টা প্যারাগ্রাফ আমার হবে হচ্ছে যে কোনো লিফটিং দ্য ভেইলের জন্য আমার কমন প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশনে হচ্ছে কোশ্চেনটাকে নিজের ল্যাঙ্গুয়েজে লিখবা, যতটুকু তুমি বুঝতে পারছো নিজের ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রিটেশন করবা। অ্যান্সার প্ল্যানটা তুমি বলে দিবা যে তুমি কিভাবে অ্যান্সার করতে যাচ্ছ। এখানে তুমি চাইলে কোনো একটা কোটেশন ব্যবহার করতে পারো,